ইনশাল্লাহ সবারই ভালো হোক। সব ওকে, তো একদম পরীক্ষার কাছাকাছি সময়ে চলে আসলে তখন আর এত সময় ধরে ক্লাস করার ধৈর্যও থাকে না। সো ক্লাস যেন ইফেক্টিভ হয়, আমরা অন্তত 40-50 মিনিট পড়াশোনাই করি শুধু। আমি আশা করি যে স্ক্রিন দেখা যাচ্ছে, আমরা খুব বেসিক যেগুলো পরীক্ষায় এই যে আসার সম্ভাবনা অনেক বেশি, ধরেন 40টা প্রশ্নের মধ্যে অবশ্যই 10টা বা 15টা প্রশ্ন চলে আসতে পারে, এরকম প্রশ্ন আমি দেখাবো, ঠিক আছে? আমি জানি না, অনেকে হয়তো অনেক বই পড়ছেন, সেগুলো ইফেক্টিভ হোক। সব থেকে বড় কথা হচ্ছে আমরা পড়ি, কিন্তু আমরা একটু কনফিউজ না হয়ে যদি অ্যান্সার করতে পারি। আচ্ছা, একজন বলেন তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। না, দেখা যাচ্ছে না ম্যাডাম। জি, দেখা যাচ্ছে। জি ম্যাডাম, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? না, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাকে ম্যাডাম বলতে হবে না, আমাকে আপু বললেই হবে। সবাই একটু মিউট করে ফেলি, সবাই প্লিজ। হ্যাঁ, খুব বাজে সাউন্ড আসতেছে, একটু যদি সবাই মিউট করে ফেলেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। চলেন আমরা একটু পড়াশোনাই করি বরং, হ্যাঁ। এখন যে এমসিকিউ গুলো দেখতে পাচ্ছি, এটা মাল্টিপল চয়েস কোশ্চেনে আপনাদের প্রশ্নগুলো আসবে, কিন্তু এখানে মাল্টিপল হিসেবে নাই। আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি সেখানে হচ্ছে আহ এক কথায় উত্তরের মতন, হ্যাঁ। এটা হচ্ছে সহজ মনে রাখার জন্য। তো এক কথায় মনে রাখার জন্য এই প্রশ্নগুলো আগে প্রিভিয়াস পরীক্ষায় এসেছিল এবং এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেজন্য আমি আলাদা করে এখানে রেখেছি। চলেন আমরা একটু দেখি। অ্যাসপিরেশন অফ অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইড যদি অ্যাসপিরেট করে ফেলে বা অ্যাসপিরেশন হয়ে যায়, সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে অ্যামনিও সিনথেসিস। এটা মনে রাখার একটা পদ্ধতি হচ্ছে অ্যাসপিরেশনের সাথে অ্যামনিও সিনথেসিসটা একটু মনে রাখবেন, এই যে অ্যামনিওটিক ফ্লুইডের সাথে অ্যামনিও সিনথেসিস, ঠিক আছে? ফিউশন অফ স্পার্ম এন্ড ওভাম। স্পার্ম এবং ওভাম যে মিলিত হয়, এই ঘটনাটাকে কি বলে? এই ঘটনাটার নাম হচ্ছে ফার্টিলাইজেশন। ফিউশন অফ স্পার্ম এন্ড ওভাম, এটা হচ্ছে সবাই আমরা জানি, কিন্তু এইটার সাথেই আরেকটা ঘটনা হচ্ছে, স্পার্ম এবং ওভাম ফার্টিলাইজেশনের পরে তৈরি হয় কিসে? জাইগোটে পরিণত হয়। আমাদের পড়াশোনার একটা মানে অন্যতম গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে, আমরা একটা এমসিকিউ যখন পড়বো, একদম রেলেভেন্ট যে এমসিকিউটা আসতে পারে বা রেলেভেন্ট যেই ব্যাপারগুলো আশেপাশে আছে সেই কোশ্চেনটার, সেগুলো একটু জেনে ফেলা। তাহলে ফার্টিলাইজেশন হওয়ার পরে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে একটা জাইগোট তৈরি হয়, এবং জাইগোট কি করে বলেন তো? জরায়ুতে গিয়ে ইমপ্লান্ট হয়। তাইলে জরায়ুতে ফার্টিলাইজেশনের পরে যখন ইমপ্লান্ট হয়, সেই ঘটনাটাকে বলে ইমপ্লান্টেশন। কোথায় ইমপ্লান্টেশন হয় বলেন তো? ইমপ্লান্টেশন হয় জরায়ুর একদম ইনার যে ওয়াল আছে, এন্ডোমেট্রিয়াম, হ্যাঁ, এন্ডোমেট্রিয়াম, এটাকে বলে এন্ডোমেট্রিয়াম বেড, যেখানে জাইগোটটা ইমপ্লান্টেশন হয়। তো ফিউশন অফ স্পার্ম এন্ড ওভাম, এটার নাম হচ্ছে ফার্টিলাইজেশন। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এটা হইতেই পারে যে ফার্টিলাইজেশনের পরে স্পার্ম এবং ওভাম ফার্টিলাইজেশনের পরে কোথায় ইমপ্লান্ট হয়? ইমপ্লান্ট হয় ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম ওয়ালে, এন্ডোমেট্রিয়ামে। আচ্ছা, এরপরে দেখেন স্টিমুলেট মিল্ক ইজেকশন। এই প্রশ্নটার সাথে অনেকে একটু কনফিউজড থাকতে পারেন যে এটা তো মিল্ক ইজেকশনের সাথে হচ্ছে প্রোলেকটিন হওয়ার কথা, প্রোলেকটিন হরমোনটা হওয়ার কথা, তাই না? আসলে অক্সিটোসিন এবং প্রোলেকটিন এই দুইটা হরমোনই মিল্ক প্রোডাকশন এবং ইজেকশনের সাথে জড়িত। তাহলে এখন আমাদের প্রশ্নটা যাতে আমরা ভুল না করি, সেটা মনে রাখার উপায়টা কি? যদি বলে যে কোনটা মিল্ক প্রডিউস করে, which stimulate to produce milk, breast milk, যদি প্রডিউস হয় সেক্ষেত্রে প্রোলেকটিন হরমোন হবে। কারণ কেননা প্রোলেকটিন হরমোন সরাসরি মিল্ক প্রোডাকশনের সাথে জড়িত, সেজন্য মনে রাখার একটা পদ্ধতি হচ্ছে প্রো। ওকে, প্রোডাকশনের সাথে প্রোলেকটিন, এটা মনে রাখবেন। আর ইজেকশনের সাথে উচ্চারণগুলো একদম কাছাকাছি না? তাহলে কোন হরমোনটা? অক্সিটোসিন হরমোনটা হচ্ছে মিল্ক ইজেকশন। ইজেকশন কি? মিল্ক যে বের হয়
সেটার সাথে জড়িত। আর ব্রেস্টের মধ্যে যে মিল্ক প্রডিউস হয় সেটা হচ্ছে প্রোল্যাকটিন হরমোন। মনে থাকবে না? আমি আপু আরেকবার একটু বলেন। আচ্ছা, আমি আরেকবার বলি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ম্যাম। মাঝে মধ্যে কাটা কাটা আসে। শোনা যাচ্ছে? হ্যালো, না ক্লিয়ার শোনা কেটে যাচ্ছে কেটে মানে আসে? না কেটে কেটে তোমার আসে না? clear শুনতে পাচ্ছি। হ্যাঁ, মাঝে মধ্যে কেটে কেটে আসে কথা। ও মাই গড, কেটে কেটে আসলে তো বিপদ, কারণ আমি আসলে নতুন লোকেশনে আছি। বাতাসের শব্দ না, বাতাসের শব্দ যাতে না হয়। অন্য সবাই একটু কিন্তু আমি মানে ক্লিয়ার মিউট শুনতে করে পাচ্ছি, রাখি। আমরা তো ক্লিয়ারই শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে যারা শুনতে কষ্ট হচ্ছে তাদের মনে হয় নেটওয়ার্কের একটু ইস্যু থাকতে পারে, আপনারা কাইন্ডলি একটু মুভ করতে পারেন। আমি অবশ্য নতুন লোকেশনে আসছি, আমারও অসুবিধা থাকতেই পারে। এজন্যই একটু একজন বা দুইজন যাদের আশেপাশে সাউন্ড নাই তারা একটু আনমিউট রাখতে পারেন। আমি যখন কোশ্চেন করি সেটার অ্যান্সার দেওয়ার জন্য, মানে লিস্ট একটু রেসপন্স করার জন্য, ঠিক এখন আছে? এখন শুনতে পাচ্ছি ক্লিয়ার, এখন শোনা যাচ্ছে। ঠিক আছে, যদি ঠিকঠাক শোনা যায় তাহলে আমরা আরেকবার যাই। তো কেউ বলছিলেন এই ঘটনাটা আরেকবার বলার জন্য। আমরা বলছিলাম যে এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে 3 নাম্বার প্রশ্নটা, হুইচ হরমোন স্টিমুলেট মিল্ক ইজেকশন। মিল্ক ইজেকশনের সাথে জড়িত হচ্ছে অক্সিটোসিন হরমোন, আর মিল্ক প্রোডাকশনের সাথে জড়িত হচ্ছে প্রোল্যাকটিন হরমোন। তো প্রোল্যাকটিনের সাথে প্রোডাকশন, এটা মনে রাখার একটা সহজ উপায়, যেন প্রশ্নটা আসলে অবশ্যই আমরা চোখ বন্ধ করে অক্সিটোসিন দিয়ে না দেই, আমাদের জন্য শব্দটা একটু দেখি, ইজেকশন বলছে নাকি প্রোডাকশন বলছে। ওকে, যদি ধরেন এরকম প্রশ্ন আসলো মিল্ক ইজেকশন এবং প্রোডাকশনের সাথে জড়িত বোথ হরমোন, হ্যাঁ সেই ক্ষেত্রে অবশ্যই বোথ হরমোন হবে, ঠিক আছে? কিন্তু যদি স্টিমুলেট মিল্ক ইজেকশন হয় তাহলে অক্সিটোসিন, যদি স্টিমুলেট মিল্ক প্রোডাকশন হয় তাহলে প্রোল্যাকটিন। ওকে, ম্যাডাম এই যদি প্রশ্নের সিক্রেশন উত্তর আমি বলে, জানি সবাই জানেন। ম্যাডাম যদি সিক্রেশন বলে তাহলে কোনটা হবে? সিক্রেশন এবং ইজেকশন দুটো একই, হ্যাঁ, ও অক্সিটোসিন। ঠিক আছে। প্রোডাকশন কথাটা হচ্ছে ভিন্ন। প্রোডাকশন হচ্ছে আপনার ব্রেস্টের মধ্যে প্রডিউস করবে, আর ইজেকশন বা সিক্রেশন সেটা হচ্ছে ফ্লোটা, মিল্ক যে ব্রেস্ট দিয়ে বের হয়ে আসতেছে এই ফ্লোটাকে বলা হচ্ছে ইজেকশন বা সিক্রেশন, হ্যাঁ। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন, দ্য ক্রিমি সাবস্টেন্স অফ, দেখা যাচ্ছে আশা করি স্ক্রিনটা। এই যে এটা সবাই জানেন, ভার্নিক সিসোজা, এটা সবাই জানেন, আমি জানি, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় আসবে। ওকে, কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা কিরকম হয়? নরমালি অ্যামনিওটিক ফ্লুইডের কালার হয় পেল স্ট্রো ওয়াটার কালার। একটু সবাই আনমিউট করা থাকলে তো আসলে বিপদ, হ্যাঁ একটু মিউটেড থাকেন, একজন কেউ কথা বলছেন। ক্লাসটা তো রেকর্ডিং হবে সম্ভবত, জানি না কে কথা বলছে। ওকে, দ্য কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড, অ্যামনিওটিক ফ্লুইডের যে কালার সেটা হচ্ছে পেল স্ট্র ওয়াটার কালার। যদি এখানে পেল স্ট্র কথাটা না থাকে, নরমালি শুধু ওয়াটার কালার থাকে, তাহলে সেটাই উত্তর হবে। যদি ওয়াটার কালার না থাকে, শুধু পেল স্ট্র থাকে, তাহলে সেটাই উত্তর হবে। অর্থাৎ পেল স্ট্র ওয়াটার কালার, নরমালি পানির কোনো কালারই থাকে না, একটু পেল পেল থাকবে, এটাই হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডের কালার। যদি পেল স্ট্র এবং ওয়াটার কালার না থাকে সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অবশ্যই অ্যামনিওটিক ফ্লুইডের কালার দেখে আমাদের বাচ্চার কন্ডিশন বুঝতে হবে, হ্যাঁ, ফেটাল কন্ডিশন বুঝতে হবে। ওকে, সো কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে পেল স্ট্র। এখন যদি বলে যে স্মেল অফ অ্যামনিওটিক ফ্লুইড, অ্যামনিওটিক ফ্লুইডের স্মেলটা কেমন? স্মেলটা হচ্ছে কিছুটা ঝাঁঝালো এবং কি সুইট, হ্যাঁ, খুব মিষ্টি মিষ্টি একটা গন্ধ। হ্যাঁ, এটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডের গন্ধ। ওকে, এখন বলে ম্যাক্সিমাম আবগার স্কোর কত? এই একটা প্রশ্ন সবাই ভুল করে, 7 দেয়, 8 দেয়। কোশ্চেন ধরেন এমসিকিউ যদি থাকে 7, 8, হ্যাঁ 6, 7, তাহলে সবচেয়ে ভালো ভাববে যে 7 নাম্বার তো অনেক ভালো, 8 নাম্বার তো অনেক ভালো। ম্যাক্সিমাম কত, মানে কত স্কোরের মধ্যে আমরা আবগার স্কোরিংটা করি, এটা হচ্ছে 10। এটার সাথে একটা রিলেভেন্ট কোশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম সার্ভাইক্যাল ডাইলিটেশন কত? ম্যাক্সিমাম সার্ভাইক্যাল ডাইলিটেশন হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, ওকে, কত ম্যাম?
10 সেন্টিমিটার। ম্যাক্সিমাম আপগার স্কোর হচ্ছে 10, ম্যাক্সিমাম সার্ভাইকেল ডাইলেটেশন হচ্ছে 10। ওকে, কভারিং অফ দ্য ইউটেরাস এটাকে কি বলে? পেরিটোনিয়াম। আচ্ছা, আমরা একটু যদি ইয়ে করি, হার্টের যে কভারিং আছে সেটাকে কি বলে? হার্টের কভারিংটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। কারণ আমরা জানি হার্ট রিলেটেড যে স্টাডি আছে সেটাকে বলে কার্ডিওলজি। কার্ডিয়াক মানে হচ্ছে হার্ট রিলেটেড সবকিছু, তাই না? তাহলে পেরিকার্ডিয়াম হচ্ছে পেরিকার্ডিয়াম, পেরিমেট্রিয়াম, পেরিটোনিয়াম, এই শব্দগুলো কিন্তু আমাদেরকে কনফিউজ করে ফেলে। হ্যাঁ, পেরি মানে হচ্ছে সব থেকে বাইরের, পেরি আমরা বলি না পেরিফেরি, পেরিফেরাল ভেইন এরকম বলি। পেরি মানে হচ্ছে একদম উপরের, হ্যাঁ, বাইরের অংশটা। তাহলে ইউটেরাসের যে বাইরের কভারিং সেটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। যদি বলে হার্টেরটার নাম কি, তাহলে পেরিকার্ডিয়াম। ঠিক আছে? তো আম্বিলিক্যাল কর্ড এর আরেকটা নাম আছে, সেটার নাম কি? আম্বিলিক্যাল কর্ডের আরেকটা নাম হচ্ছে ফিউনিস। কি নাম? ফিউনিস। এই প্রশ্নটা 2-3 বারই আসছে, 4 বার পরীক্ষা হয়েছে, 2-3 বারই আসছে। হ্যাঁ, এবার আসার সম্ভাবনাও প্রবল। তো আম্বিলিক্যাল কর্ডের আরেকটা নাম হচ্ছে ফিউনিস। ডেসিডুয়াস টিথ কয়টা? ডেসিডুয়াস টিথ হচ্ছে 20টা। একদম বাচ্চাকাল থেকে থেকে দেখবেন যে 20টা দাঁত, হ্যাঁ, অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত 20টা দাঁত থাকে। ফিজিওলজিক্যাল জন্ডিস অ্যাপিয়ার্স কখন থেকে কখন? ফিজিওলজিক্যাল জন্ডিস 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে অ্যাপিয়ার হয়। তাহলে প্যাথোলজিক্যাল কোনটা? প্যাথোলজিক্যাল হচ্ছে যদি জন্মের পরপরই 24 ঘন্টার ভিতরে যদি কারোর জন্ডিস দেখা যায়, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল। এবং যদি এই 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে এরপরে আরো বেশি 14 দিনের বেশি লং লাস্ট করে, সেটা ধীরে ধীরে প্যাথোলজিক্যাল জন্ডিসে পরিণত হয়। বাট নর্মালি প্যাথোলজিক্যাল জন্ডিস কোনটা? যেটা 24 আওয়ার্স এর মধ্যে বোঝা যাবে। আর ফিজিওলজিক্যাল হচ্ছে 24 থেকে 72 ঘন্টার মধ্যে যেটা অ্যাপিয়ার করে, সেটা ফিজিওলজিক্যাল জন্ডিস। অর্থাৎ এই জন্ডিসটার জন্য খুব বেশি ট্রিটমেন্টের প্রয়োজন নাই, ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে, সানলাইট ফটোথেরাপির মাধ্যমে হয়ে যায়। বাট প্যাথোলজিক্যালের জন্য অন্যান্য ট্রিটমেন্টও প্রয়োজন হতে পারে, যেমন হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড এক্সচেঞ্জ, ফটোথেরাপি, কন্টিনিউয়াস ফটোথেরাপি, এইগুলোর প্রয়োজন হতে পারে। ওকে, তাহলে ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল আমরা যেন গুলায় না ফেরি। ফিজিওলজিক্যালটা হবে 24 থেকে 72 ঘন্টার পরে, আর প্যাথোলজিক্যাল হচ্ছে 24 ঘন্টার মধ্যে, যেটা অনেক খারাপ। পেটের মধ্য থেকে, বলে না যে পেটের মধ্য থেকেই নিয়ে আসছে, অর্থাৎ এটা অন্য কোনো প্যাথোলজিক্যাল কারণে হয়ে থাকে। আচ্ছা চলেন এরপরেরটা দেখি। এই প্রশ্নটা নিয়েও আপনাদের অনেক বেশি কনফিউশন আছে। এই যে দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডাকশন অফ লেবার। ওয়ার্ল্ড ওয়াইড লেবার ইন্ডাকশন করা হয় কোন হরমোন বা ইনজেকশনের মাধ্যমে? সেটা হচ্ছে অক্সিটোসিন। ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডাকশন দেওয়া হয় অক্সিটোসিনের মাধ্যমে। কিন্তু যদি প্রশ্নটা আসে এভাবে, দ্য বেস্ট অপশন ফর ইন্ডাকশন অফ লেবার, হ্যাঁ, ইন্ডাকশন অফ লেবারের জন্য আপনাকে যদি প্রশ্ন করে এবং দেখলেন যে অক্সিটোসিন আছে, সাথে আছে হচ্ছে মিসোপ্রোস্টল, তাহলে উত্তর অবশ্যই মিসোপ্রোস্টল হবে। কেননা মিসোপ্রোস্টল কি করে? লেবারটাকে ধীরে ধীরে ইনডিউস করে। আর অক্সিটোসিন কি করে? অগমেন্ট করে, ইনডিউস করে এবং অগমেন্টেশন এবং ইন্ডাকশন এই দুটা কিন্তু কাছাকাছি। হ্যাঁ, তাহলে যদি বলে যে ইন্ডাকশন বা বেস্ট ইনজেকশন ফর ইন্ডাকশন অফ লেবার, সেটা হচ্ছে প্রোলেকটিন। কিন্তু যদি ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডাকশনের জন্য কোনটা ইউজ করা হয়, তাহলে হচ্ছে অক্সিটোসিন। একটু দেখেন কনফিউজিং, এবং একটু এটুকুর জন্য কিন্তু পরীক্ষার মার্কস কমে যাবে। ওকে, আর একটা দেখি, যদি ওয়ার্ল্ড পার্টোগ্রাফ ওয়াইড না কখন থাকে, শুরু করতে হয়? হুম, যদি ওয়ার্ল্ড ওয়াইড না থাকে শুধু আপনি ইন্ডিকেশন অফ লেবার, তাইলে এটা হবে প্রোলেক্টিন। আপনি কে কথা বলছেন? আমি রাহাত বলছিলাম। আপনি কি মানে, সরি, আপনি কি পোস্ট বেসিক বিএসসি পরীক্ষার্থী?
জি জি। ওকে, এখানে কি কোশ্চেনটা নার্সও বলছে। আছে? জি ম্যাম, আমাদের তো জয়েন করতে বলা হয়েছে। ও ওকে ওকে ওকে, আচ্ছা আমার জানা ছিল না, আমি সরি। ঠিক আছে, আপু অনেক তাহলে 11 আসলে আমার একটু widely- 11 নাম্বারটা বলছিলাম যে মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি বাদ দিই তাহলে এই যে শুধু ইন্ডিকেশন অফ লেবার তাহলে ওটা হবে প্রলেকটিন, আর যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিকেশন অফ লেবার তাহলে এটা হবে অক্সিটোসিন। অক্সিটোসিন। আচ্ছা, শব্দটা কিন্তু ইন্ডিকেশন না, হ্যাঁ, ইন্ডিকেশন এবং একদমই ভিন্ন একটা শব্দ। এটা হচ্ছে ইন্ডাকশন। ইন্ডাকশন মানে হচ্ছে, আচ্ছা ইন্ডাকশন হচ্ছে ধরেন একজন মা লেবারে আছে, বা লেবারে নাই, একজন মা লেবারে নাই, তার ব্যথা শুরু করার পদ্ধতি, এটা হচ্ছে ইন্ডাকশন। আর অগমেন্টেশন হচ্ছে একজন মা লেবারে আছে কিন্তু তার পর্যাপ্ত ব্যথা নাই, কিংবা আমাদের ব্যথার পরিমাণটা একটু বাড়াইতে হবে, সেটা হচ্ছে অগমেন্টেশন। তাহলে ইন্ডিকেশন হচ্ছে আরেকটা ভিন্ন শব্দ, যে এটা আমরা বলি ইন্ডিকেটেড, কন্ট্রা ইন্ডিকেটেড, মানে এটার জন্য কি এটা দেওয়া যেতে পারে কিনা, সেটা হচ্ছে অন্য জিনিস, আর ইন্ডাকশন হচ্ছে আরেক জিনিস। তাহলে ইন্ডাকশনের জন্য নর্মালি ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয় অক্সিটোসিন, কিন্তু আহ এই মাটা হচ্ছে ধরেন ব্যথায় নাই, সরি একটা কল আসছিল, শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাডাম। তো যেই মায়ের হচ্ছে ব্যথা নাই, এই মায়ের সার্ভাইকেল রাইপেনিং এর মাধ্যমে খুব ধীরে ধীরে ব্যথা শুরু করার পদ্ধতিটা হয় কোনটা দিয়ে? মিসোপ্রোস্টল দিয়ে। ঠিক আছে, মানে প্রোস্টাগ্ল্যান্ডিন। যদি এরকম প্রশ্ন আসে প্রোস্টাগ্ল্যান্ডিন নাকি হচ্ছে অক্সিটোসিন, সেক্ষেত্রে উত্তরটা একটু খুব ভেবে চিন্তে দিতে হবে। ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডাকশনের জন্য বেস্ট অপশন হচ্ছে অক্সিটোসিন, কিন্তু যদি ইন্ডাকশন অফ লেবারের জন্য আমরা সার্ভাইকেল রাইপেনিং এর মাধ্যমে করি, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। ঠিক আছে, আচ্ছা ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল চলো আমরা, যে মানে নর্মাল হ্যাঁ ডেলিভারি বলেন। হওয়ার পর মানে ওই যে মিসোপ্রোস্টল যে 4টা ট্যাবলেট দেয় ওইটা, মানে ওটাকে কি বলে? ওইটাতে কোনো কোশ্চেন আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নর্মাল ডেলিভারির পরে মিসোপ্রোস্টল আমাদের কখনোই হ্যাঁ, রুটিনলি 4টা ইউজ করা ট্যাবলেট উচিত না। আচ্ছা আমি বলি একটু, হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। ওটা সাইটোমিস, যিনি লিখছেন, সাইটোমিস হচ্ছে একটা ট্রেড নেমের, একটা কোম্পানির নাম। এটা কিন্তু মিসোপ্রোস্টল ট্যাবলেট হুম। বা প্রোস্টাগ্ল্যান্ডিন, এটা কেন ইউজ করা হয় তাই তো? এটা জি হচ্ছে ম্যাডাম। পিপিএইচ প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে, পিপিএইচ এ ব্যবহার করা হয়। মূলত আমাদের উচিত হচ্ছে অন্যান্য এই যে অক্সিটোসিন, 10 ইন্টারন্যাশনাল ইউনিট অক্সিটোসিন আইএম দিতে হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে ইউটেরাইন মেসেজ দিতে হয়, কি কারণে ব্লিডিং হচ্ছে সেটা চেক করতে হয়, তারপরে আমরা তো হচ্ছে ম্যাডাম ওই যে মিসোপ্রোস্টল দিতে হয় পার রেক্টালি। অক্সিটোসিনটা 10 ইউনিট আইভি তে দেওয়া হয়, অক্সিটোসিনটা 10 ইউনিট আইভি তে দেয় দেখলাম আমি। না, আইভি দিতে হয় না, 10 ইন্টারন্যাশনাল ইউনিট অক্সিটোসিন আইএম দিতে হয় থার্ড স্টেজ ম্যানেজ করার সময়, অ্যাক্টিভ আমি ম্যানেজমেন্ট অফ দিয়েছিলাম থার্ড স্টেজ অফ লেবারে। আবার কোনো আচ্ছা, এটা ইন্ডাকশনের কথা যারা, বলতেছে, মানে ত্বরান্বিত করতে ইন্ডাকশনের ক্ষেত্রে সেক্ষেত্রে ড্রিপে ইউজ করা যায় অক্সিটোসিন। না তো না, ডাইরেক্ট আইভি তে দিয়েছিলাম আমি 10 ইউনিট, মানে বলছিল। জানি না, আচ্ছা এটা হয়তো যিনি মিসপ্র্যাকটিস যিনি হবে, দিয়েছেন উনি, এরকম কখনো দেইনি আমরা কখনো। হ্যাঁ এটা ভুল হতে পারে, বইয়েতে ভুল হতে হচ্ছে পারে। আমরা ইউজুয়ালি, আচ্ছা একটু আমি বলি, আচ্ছা আমি বলি, যারা এখানে নার্স আছেন তাদের একটু কনফিউজিং লাগতে পারে, কিন্তু মিডওয়াইফরা এটার সাথে বহুল পরিচিত, হ্যাঁ, যেহেতু আমি আপনারা আগে সরাসরি এটার সাথে মেডিকেল কাজ কলেজে করেন ছিলাম কম। তো, এখন মানে ওই ইয়াতে আসছে উপজেলায়, তো আমি ডেলিভারি সম্পর্কে জানি না। তো আমি ওই দিন একটা ডেলিভারি দেখতে গেছিলাম, তো আমাকে যেভাবে বললো আর কি আমি ওইভাবে দিয়েছিলাম হুম, আর কি। প্র্যাকটিক্যালি অনেকে আচ্ছা আইভি দেয় আচ্ছা। কিন্তু চাইম ওয়েল না, প্র্যাকটিস এটা হয়েছে একদমই এটা। উচিত না। হ্যাঁ, শিওর। আমি বলি আমাদের নিয়ম হচ্ছে থার্ড স্টেজ ম্যানেজ করার সময়, মানে পিপিএইচ, ওয়ার্ল্ড ওয়াইড পিপিএইচ ম্যানেজমেন্টের একটা পদ্ধতি হচ্ছে থার্ড স্টেজ, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। তখন আমরা 10 ইন্টারন্যাশনাল ইউনিট অক্সিটোসিন আইএম দেই ওপেন থাইয়ে, এটা করা হয় পিপিএইচ এ। যিনি জিজ্ঞেস করেছিলেন যে আমরা কেন মিসোপ্রোস্টল দেই ডেলিভারির পর, এটা হচ্ছে পিপিএইচ প্রিভেন্ট করার জন্যই। যদি কারোর হাতের নাগালে অক্সিটোসিন না থাকে সেই ক্ষেত্রে আমরা মিসোপ্রোস্টল দিতে পারি, অথবা যদি পিপিএইচ হিউজ হয়, হ্যাঁ, ধাপে ধাপে আমরা মিসোপ্রোস্টলটাও ইউজ করতে পারি। মিসোপ্রোস্টল তো আসলে প্রোস্টাগ্ল্যান্ডিন, এটা একটা ইউটেরোট্রনিক ড্রাগ। ইউটেরোট্রনিক ড্রাগ হচ্ছে
যেগুলো ইউটেরাসকে কন্ট্রাক্ট করে এগুলোকে বলা হয় ইউটেরাটনিক ড্রাগ। ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা আমি কালেক্ট করেছিলাম কোভিড কোয়ারেন্টাইনের সময়, এই জন্য তো এখানে লেখা, ও এখানে রয়ে গেল আরেকটা প্রশ্ন। ওকে, ওয়েন পার্টোগ্রাফ স্টার্ট? পার্টোগ্রাফটা আমরা কখন স্টার্ট করি? দেখেন এই প্রশ্নগুলো একদম নার্সদেরও আসে। হ্যাঁ, পার্টোগ্রাফ শুরু হয় 4 সেন্টিমিটার সার্ভিক্সের ডাইলেটেশন যখন 4 সেন্টিমিটার হয় তখন থেকে। যদিও এটার একটা আপডেট আসছে 5 সেন্টিমিটার থেকে, কিন্তু সেটা এখনো পর্যন্ত আমরা ইউজ করছি না বাংলাদেশে। এটাকে বলা হয় লেবার কেয়ার গাইড। সে অনুযায়ী 5 সেন্টিমিটার ডাইলেটেশনের পর থেকে পার্টোগ্রাফ শুরু করতে হয়। কিন্তু পরীক্ষায় যদি এখনো পর্যন্ত আসে তাহলে আমরা 4 সেন্টিমিটার দিব। ঠিক আছে? জি ঠিক আছে আপু। Okay. যদি WH আচ্ছা, এরপর দেখেন, হবে সরি একটা আরেকটা কথা question ছিল, করে। যদি পরীক্ষায় যদি 5 সিএমও থাকে 4 সিএমও থাকে সেক্ষেত্রে আমরা কোনটা দিব আপু? 4 দিব, আমরা সবসময়ই 4 দিব, 5 থাকুক বা না থাকুক। ওকে। আমি ওই এডিশনাল ইনফরমেশনটা আপনাদেরকে এমনি দিলাম আর কি, জেনে রাখার জন্য। ধরেন বাই এনি চান্স 4 একদমই নাই, তাহলে কি হবে? তাহলে 5 হবে। কিন্তু 4 এবং 5 দুইটাই যদি থাকে তাহলে অবশ্যই 4 হবে। ঠিক আছে? জি ম্যাডাম। ওকে, আচ্ছা, এরপর দেখেন প্রশ্নটা, ম্যাক্সিমাম ওয়েট গেইন অফ মাদার ইন প্রেগন্যান্সি। একজন মায়ের ম্যাক্সিমাম ওয়েট গেইন কত? দেখেন পরীক্ষায় যদি রেঞ্জ হয়, হ্যাঁ, 11 থেকে 12 কেজি, 10 থেকে 12 কেজি, 9 থেকে 12 কেজি, এরকম যদি রেঞ্জ থাকে তো ভালো, 11 থেকে 12 কেজি দিবেন। যদি রেঞ্জ দেওয়া না থাকে সেক্ষেত্রে 12 কেজি দিবেন। ম্যাক্সিমাম ওয়েট গেইন অফ এ মাদার ইন প্রেগন্যান্সি হচ্ছে 12 কেজি। ভুল করে কেউ গুগল টুগুল করতে যায়েন না, গুগলে দেখবেন 17 কেজি, 18 কেজি, 16 কেজি এরকম থাকবে। ঠিক আছে? ওকে, প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন, আমি এখানে শর্ট করে লিখছি, আমার মনে হয় আমার কথা বোঝা যাচ্ছে। প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন, যেটাকে বলে প্রম, পরীক্ষায় আসতে পারে PROM, প্রম। প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন যদি কাকে বলে? এটার অপশনে থাকবে 36 উইকস, 37 উইকস, 39 উইকস, এরকম অপশন থাকবে। আরেকটা কোথাও অপশন থাকতে পারে 37 কমপ্লিটেড উইকস। এখানে আমরা একটু ভুল করে ফেলতে পারি। আমরা কি করব, 37 উইকস এর আগে যদি মেমব্রেন রাপচার হয়ে যায় সেটাকে প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন ভেবে 37 এর মধ্যে দাগ দিয়ে দিলাম। তারপরে দেখলাম পরে একটা অপশন আছে 37 কমপ্লিটেড উইকস, তাহলে কিন্তু আমার উত্তরটা ভুল হয়ে যাবে। আমাকে দেখতে হবে অপশনগুলো ভালো করে দেখে তারপর দাগ দিতে হবে। 37 কমপ্লিটেড উইকস এর আগে যদি মেমব্রেন রাপচার হয়ে যায় সেক্ষেত্রে সেটাকে বলবে প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন। অর্থাৎ 37 যদি কমপ্লিটেড না থাকে তাহলে সেটাকে প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন বলে না, সেটাকে বলে প্রিটার্ম প্রম। কি বলে? প্রিটার্ম প্রম, অর্থাৎ টার্মে যাওয়ার আগেই। ওকে, ঠিক আছে। আর এটা হচ্ছে টার্ম প্রম, মানে 37 কমপ্লিটেড উইকস এর পরে যদি কারোর হয় তাহলে বলা হবে টার্ম প্রম, মানে টার্মে গিয়ে যদি তার প্রম হয়, অর্থাৎ মা লেবারে নাই, ধরেন 37 পার হয়েছে, হ্যাঁ, 38 হয়েছে, হওয়ার পরে মা কিন্তু লেবার পেন শুরু হয় নাই, কিন্তু তার মেমব্রেনটা রাপচার হয়ে গেল, এটাও এক ধরনের প্রম, কিন্তু এটাকে বলা হবে টার্ম প্রম। আর 37 কমপ্লিটেড হওয়ার আগেই যদি রাপচার হয়ে যায় সেটাকে বলা হবে প্রিটার্ম প্রম। ঠিক আছে? আচ্ছা, ইডিডি ক্যালকুলেশন, আমরা তো এটা সবাই জানি। ইডিডি ক্যালকুলেশন, আমরা ইডিডি কিভাবে ক্যালকুলেট করি? 9 মান্থস প্লাস 7 ডেজ। এখন আমি আপনাদেরকে একটা এলএমপি দিচ্ছি, এটার ইডিডি আপনারা বলবেন। ঠিক আছে? 27/2/2025 যদি এলএমপি হয় তাহলে ইডিডি কত? 27/2/2025 যদি এলএমপি হয় তাহলে ইডিডি কত? নভেম্বর মাসের 9 তারিখ। নভেম্বর ডিসেম্বর হবে। ডিসেম্বর 4 তারিখ ম্যাডাম। ডিসেম্বরে 5 ডিসেম্বর, নভেম্বর। আচ্ছা, আমার মনে হয় মিডওয়াইফরা তো ডিসেম্বর মাসের 6 তারিখ। পারবেন, এইটুকু বিশ্বাস আমার আছে। ঠিক হবে।
ডিসেম্বর না, মাসের 6 তারিখ কে বলছেন ভাইয়া? আপনার নাম কি? ডি রাফিজুল ইসলাম। একজনেরটাই। আচ্ছা, নভেম্বর মাসে হবে না? ভাইয়া আমি তার মানে আপনারটা ধরেই 25 একটু বলি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনারা অনেকে পারছেন, আবার অনেকে ভুলও বলছেন। যিনি নভেম্বর বলছেন ভুল হয়েছে। যিনি ডিসেম্বরের 6 যিনি ডিসেম্বরের 6 তারিখ বলছেন তারটাও ভুল হয়েছে। এবার চলেন আমরা একটু দেখি। 27 অক্টোবর মাসের 9 আচ্ছা, তারিখ। ডিসেম্বরের 2 তারিখ। 4 তারিখ হবে। হলো ফেব্রুয়ারি তো আচ্ছা 28 মাস হয়ে যায়, এই আচ্ছা জন্য দেখেন, এদের আমি লিখছিলাম হচ্ছে এই যে দেখেন 27, হ্যাঁ, 2 ফেব্রুয়ারি 25। তাহলে কত হবে? এটা কত হবে? এটা বোঝা যাচ্ছে না, না? 27-এর সাথে 7 যোগ করবেন, কত? 7 আর 7 14, মানে 4 তারিখ। 4। ফেব্রুয়ারি থেকে গুনবেন, ফেব্রুয়ারি থেকে গুনতে গুনতে 9 মাস হবে কততে জানেন? নভেম্বরে হবে। কিন্তু এই যে 27-এর পরে যে আমরা পরের মাসে চলে গেলাম, তাহলে একটা মাস আগে পরে পিছিয়ে গেল না? তাহলে হয়ে যাবে ডিসেম্বর, তারপরে হবে 25। 25। এখন শুনেন ঘটনাটা আমি বলি। ডিসেম্বরের 4 তারিখে ডেট হবে, ওকে? যারা কনফিউজ হয়ে যাচ্ছেন তাদেরকে আমি একটু বলি। এই যে মাস, মাস কখনোই আমরা 28 দিনে হিসাব করব না। কোনো মাস 28 দিনে বা 31 দিনে হিসাব করব না। সবসময় আমরা ভেবে নিব মাস হচ্ছে 30 দিনে। ঠিক আছে? 31-এ হোক 36-এ জুলাই হোক, কোনো অসুবিধা নাই। আমরা হিসেব করব 30 দিনে। তাহলে 27-এর সাথে 7 যোগ হবে, কারণ আমরা জানি 7 দিন যোগ হয়। ঠিক আছে? তাহলে এই ফেব্রুয়ারি মাস থেকে আমরা 9 মাস যোগ করব। 9 মান্থস প্লাস 7 ডেজ। 9 মান্থস যোগ করলে নভেম্বর, হ্যাঁ, নভেম্বরের হিসেব মতো নভেম্বরের 4 তারিখে আসে। কিন্তু এটা যে পরের মাসে চলে গেল, যদি এখানে শুধু 2 তারিখ থাকতো, 2-2, তাহলে দেখেন আমাদের উত্তর কি হইতো? উত্তর হয়ে যেত 7 আর 2 কত? 9। উত্তর হইতো 9-11। বুঝতে পারছেন? কিন্তু যেহেতু এখানে 27 ছিল, পরের মাসে চলে গেছে 7 যোগ করার পরে, তাহলে কি হবে? 11-র জায়গায় হয়ে যাবে 12। আমি কি বুঝাইতে পারছি? 1 মাস এডিশনাল যোগ হবে। ঠিক আছে? জি জি। তাহলে এলএমপি এবং ইডিডি যোগ করার সময় একটু খেয়াল রাখবেন, কেননা এই ফেব্রুয়ারি মাস দিয়েই এলএমপি ইডিডি আসতে পারে। ঠিক ওই আছে, চলেন মাসের পরে আমরা সাথে কত যোগ করব? 2 এর সাথে 9 আমি বলি। 9 আচ্ছা, আমি 9। বলি, আরেকবার বলি ভাইয়া, আমার স্ক্রিনটা একটু দেখেন। যদি হয়তো যে ধরেন 5-2-25, এটা হচ্ছে এলএমপি। ধরেন ফেব্রুয়ারি মাসের 5 তারিখ হচ্ছে এলএমপি, তাহলে ইডিডি কত হবে? তাহলে ইডিডি হবে 7 আর 5 কত? 12। তাহলে ফেব্রুয়ারি থেকে 9 মাস যোগ করেন। নভেম্বরে ফেব্রুয়ারি, 12 মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তাহলে এই যে 11 আর হচ্ছে 25। ঠিক আছে? এটা হয়তো উত্তর। কিন্তু যেহেতু আমরা এখানে দিছিলাম কত? 27, আমরা এখানে দিছিলাম 27, তাহলে 27-এর সাথে যদি 7 দিন আমরা যোগ করি, তাহলে চলে যাচ্ছে না পরের মাসে, মানে মার্চ মাসে চলে যাচ্ছে না? তাহলে ফেব্রুয়ারি থেকে 9 মাস যোগ করলে 11 হচ্ছে, কিন্তু এই দিকে যে একটা মাস পরে হয়ে গেল, সেজন্য হয়ে যাবে এখানে একটা মাস যোগ 12। ঠিক আছে? আচ্ছা, যদি ভাই বুঝতে মানে পারছেন? মার্চের 31 তারিখে ধরি, তাহলে ইডিডি কবে হবে? হ্যাঁ, এই যে একটা ভালো কোশ্চেন, এই যে ভালো কোশ্চেন। ধরেন 31-3-25-এ হচ্ছে আমাদের এলএমপি, তাহলে ইডিডি কত হবে? দেখেন 31, এটার সাথে 7 যোগ করব, কত হবে? 6 তারিখ। কারণ আমরা তো মাস ধরতেছি 30 দিনে। ঠিক আছে? ও সরি, এটা হবে 30, 31 আর 7 যোগ করলে হবে 6। 6, 12, হ্যাঁ, 12, 25। 8 তারিখ হবে না? ঠিক আছে? হবে 12, মানে ডিসেম্বর মাসে হবে 12 হবে, সরি 12 হবে না, এটাও তো পরের মাসে চলে গেল, এখানে হয়ে যাবে জানুয়ারি হবে। জানুয়ারি হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়ে যাবে জানুয়ারি মাস। যখনই জানুয়ারি 7 8 যোগ তারিখ করার হবে পরে না? চলে যাবে। না, জানুয়ারির 8 তারিখ হবে না।
সাঁতারে 31 আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি। 3 ধরেন 3 তারিখে যদি হয় 7 আর 3 10 হবে, যোগ হবে। মার্চ মাস কি 31 দিনে? ধরেন এবার হলো 31। হ্যাঁ 31 দিনের মার্চ। 31 যদি হয় তাহলে 7 আর 1 8 হবে, রাইট? এখানে 8 হবে। জানুয়ারি 8 তারিখ হবে একটু না? কনফিউজড হয়ে গেছিলাম, সরি। হ্যাঁ, জানুয়ারির 8 তারিখ হবে। আচ্ছা, এলপিআর দিদিটা কি একটু ক্লিয়ার হয়েছে এখন? আমরা পরীক্ষার মধ্যে জি যেন একটু ম্যাম। কনফিউজ হয়ে না যাই। ম্যাডাম ও এখানে আমরা মার্চ কি মাস 31 যদি যেটা 30 তারিখে 30 কাউন্ট হয় তারিখ তাহলে থেকে ওইখানে ধরবো? ফেব্রুয়ারি মাস তো 28 তারিখ হবে, ফেব্রুয়ারি মাস তো 28-এ হয়। ওই 26 হ্যাঁ, সালে তো আর যায় না ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি। না, আমরা সবসময় মাসগুলোকে 30 দিন হিসাব করেই ধরবো, ঠিক আছে? আপু 28 থেকে 31 তারিখ দিয়ে 31 তারিখ দিয়ে যেটা আপনি করলেন ওটা কি মানে 30 তারিখ থেকে আমরা ধরবো? 30 থেকে 7 ধরবো, 7 যোগ করবো 30 ধরে? জি। হ্যাঁ 30 হ্যাঁ, তারপরে 30 দিন এক ধরবো। 30 তারপরে 31 ধরবো না, তাই না? না। হ্যাঁ হ্যাঁ, ধরেন 31 তারিখ আসছে, এটার সাথে 7 যোগ করবেন, তাহলে 38 হলো না, মানে 8 হইল। যদি 1 হ্যাঁ তারিখ হইতো তাহলে 7 যোগ করতেন, 8 হইতো, 8 তারিখ হইতো। তাহলে 31 তারিখের সাথে 7 যোগ করবেন, 38 হইলো, মানে 8 তারিখ হইলো। আর 30 দিনের জন্য একটা মাস ওই দিকে যোগ হবে। ওইভাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু ক্লিয়ার হয়েছেন? জি ম্যাডাম। 31 ধরবো না, ওটাকে আমরা 1 তারিখ ধরবো। হ্যাঁ, ঠিক আছে, চলেন আমরা একটু আগাই। হ্যাঁ, আমাদের সময়টা যেন নষ্ট না হয়। এই এমসিকিউ গুলো আমরা আজকে পড়ছি, এগুলো যেন আর কখনো পড়তে না হয়। হ্যাঁ, চলেন। আচ্ছা, এরপর 17 নাম্বারটা আমরা একটু পড়ি। হুইচ ইজ কারেক্ট? পিপিএইচ এর ব্যাপারে কোনটা কারেক্ট? ব্লাড লস কতটুকু হবে? ব্লাড লস মোর দেন 400 ml, মোর দেন 500 ml, মোর দেন 1000 এরকম থাকতে পারে। উত্তর হবে 500 ml এর বেশি। হ্যাঁ, মোর দেন 500 ml এর বেশি হলে সেটাকে বলা হচ্ছে পিপিএইচ। আচ্ছা, ম্যাক্সিমাম অবজার্ভ হচ্ছে 10, এটা আমরা আরেকবার পড়েছিলাম। প্রি এক্লাম্পসিয়াতে বিপি কত হয়? আর সেটা মনে হয় আমি কালেক্ট করার জন্য বাংলাতে লিখে রাখছিলাম, এই জন্য এরকম হয়ে গেছে। ওকে, প্রি এক্লাম্পসিয়াতে আমরা বিপি কত হবে? মোর দেন 140/90 মিলিমিটার অফ মার্কারি। 140/90 এর যদি বেশি হয় সেক্ষেত্রে প্রি এক্লাম্পসিয়া আমরা বলি। যদিও এটার সাথে অন্যান্য সাইন সিমটম থাকতে হয়, যেমন প্রোটিনিউরিয়া অথবা এডিমা এরকম। Which one is the best uterotonic drug? বেস্ট ইউটেরোটনিক ড্রাগ হচ্ছে অক্সিটোসিন, যেটা ইউটেরাসকে অনেক বেশি কন্ট্রাক্ট করে। হোয়াট ইজ দ্য নর্মাল টাইম অফ প্লাসেন্টা আউট? প্লাসেন্টা আউট হওয়ার নর্মাল টাইম কত? এইখানে দেখেন একটু কনফিউজিং ব্যাপার আছে। আমরা কিন্তু বলি যে থার্ড স্টেজের ডিউরেশন কত, একটু কনফিউজ হবেন না। হ্যাঁ? আমরা জানি যে ফার্স্ট স্টেজের ডিউরেশন হচ্ছে 10 থেকে 12 ঘন্টা প্রাইমি মায়ের জন্য, 6 থেকে 8 ঘন্টা মাল্টি মায়ের জন্য, তাই না? আর সেকেন্ড স্টেজের ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা প্রাইমি মায়ের জন্য, হাফ অ্যান আওয়ার মাল্টি মায়ের জন্য। আর থার্ড স্টেজের ডিউরেশন হচ্ছে প্রাইমি এবং মাল্টি ফর একটু একটা কল পিক করি একটু। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আমি বলছিলাম যে থার্ড স্টেজটা হচ্ছে
থার্ড স্টেজের ডিউরেশন হচ্ছে 15 মিনিটস, মানে 15 মিনিট। প্রাইমিমা এবং মাল্টিমা দুজনের ক্ষেত্রে 15 মিনিট। তাহলে তো প্লাসেন্টা আউট করার যে সময়টা, সেটার সময়ও 15 মিনিট হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু এখানে উত্তরটা একটু বুঝে শুনে উত্তরটা দিবেন। প্লাসেন্টা আউট 30 মিনিট পর্যন্ত, বা অনেক সময় যদি নন হ্যামোরেজিক হয় তাহলে আরো বেশি সময় ডিলে করা যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা ডিলে করা যায়। কেননা আমরা এখন বলি প্লাসেন্টা স্পন্টিনিয়াস আউট করার জন্য, অর্থাৎ ন্যাচারালি আউট হওয়ার জন্য যতটুকু সময় লাগে। যদি নন হ্যামোরেজিক থাকে, যদি মায়ের পিপিএইচ না হয়, ব্লিডিং টেন্ডেন্সি না থাকে, সেক্ষেত্রে আরো বেশি সময় অপেক্ষা করা যায়। তাহলে নর্মাল টাইম প্লাসেন্টা আউট হচ্ছে 30 মিনিটস, এবং যদি 1 ঘন্টার বেশি হয়ে যায় তখন আমরা বাইম্যানুয়ালি রিমুভ করতে বলি। তাহলে থার্ড স্টেজের ডিউরেশনের সাথে প্লাসেন্টা আউটের ডিউরেশন গুলায় ফেলবেন না। থার্ড স্টেজের ডিউরেশন হচ্ছে 15 মিনিট, আর প্লাসেন্টা আউটের ডিউরেশন হচ্ছে 30 মিনিটস। ঠিক আছে? থার্ড স্টেজে কি হয়? থার্ড স্টেজে কি হয়? থার্ড স্টেজে প্লাসেন্টা আউট হয়। 15 মিনিট থার্ড স্টেজ, আচ্ছা একটু আসলে প্রশ্নগুলো খুব কনফিউজিং, আমি বলি আরেকবার। প্রাইমিমা এবং মাল্টিমা দুইজনের ক্ষেত্রেই থার্ড স্টেজের ডিউরেশন হচ্ছে 15 মিনিট, অর্থাৎ বেবি হওয়ার পরে প্লাসেন্টা আউট হওয়ার জন্য সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগে। এই জন্য ডিউরেশন হচ্ছে 15 মিনিট করে। যদি 15 মিনিটের বেশি সময় যায় তাহলে সেটা কিছুটা অ্যাবনর্মালের দিকে যেতে পারে। কিন্তু নর্মাল প্লাসেন্টা আউটের টাইমটা ধরা হয় 30 মিনিট, কেননা এই পর্যন্ত এটা নর্মাল, এবং এটার পরে 1 ঘন্টা পরেও আমরা অপেক্ষা করতে পারি যদি নন হ্যামোরেজিক থাকে। একটু আপনারা একটু কনফিউজড হয়েন না। যদি প্রশ্ন আসে যে থার্ড স্টেজের ডিউরেশন কত, বলবেন 15 মিনিট। যদি বলে নর্মাল টাইম অফ প্লাসেন্টা কত, 30 মিনিটস। ঠিক আছে? শেষ। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফার্স্ট সাইন অফ প্লাসেন্টা সেপারেশন? প্লাসেন্টা সেপারেশনের প্রথম সাইন হচ্ছে গাশ অফ ব্লাড। এটা একটা কমন কোশ্চেন, সব পরীক্ষাতেই আসে। আমরা ডিপ্লোমা থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষায় এটা আসছে। এ হচ্ছে কি, গাশ অফ ব্লাড, মানে এক ঝলক ব্লাড কি করে, যখন প্লাসেন্টাটা ইউটেরাসের গা থেকে সেপারেটেড হয় তখন অনেকগুলো ব্লাড একসাথে ভ্যাজাইনার মুখে চলে আসে, এটাকে বলে গাশ অফ ব্লাড, এক ঝলক ব্লাড। এটা ছাড়াও প্লাসেন্টার আরো কিছু সাইন আছে, সেপারেট যে হইলো এটার আরো কিছু সাইন আছে। কি কি বলেন তো? ধরেন গাশ অফ ব্লাড নাই, ওখানে যদি থাকে কর্ডটা লেন্থেনিং একটা সেপারেশনের সাইন। আর হতে পারে কি, ইউটেরাসটা বলের মতো গোল হয়ে যেতে পারে, গ্লোবিউলার সাইন অন দ্য ইউটেরাস। ইউটেরাসটা যদি বলের মতো গোলাকার হয়ে যায়, সেটাও কিন্তু প্লাসেন্টা সেপারেশনের একটা সাইন। ঠিক আছে, এরপর দেখেন ফিজিওলজিক্যাল জন্ডিসের ট্রিটমেন্ট কোনটা? ফিজিওলজিক্যাল জন্ডিসের ট্রিটমেন্ট, এখানে যদি সানলাইট আছে, সানলাইটই এখনো পর্যন্ত আসলে ওয়াইডলি ইউজড, কিন্তু যদি সানলাইট না থাকে তাহলে হবে ফটোথেরাপি। যদি সানলাইট না থাকে, নরমালি ফিজিওলজিক্যাল জন্ডিসে ব্রেস্ট ফিডিং করাইলেই সব থেকে বেস্ট ওয়ে। না, ব্রেস্ট মিল্ক থাকতে পারে, কিন্তু সানলাইট হচ্ছে ট্রিটমেন্ট, ব্রেস্ট ফিডিং হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। আচ্ছা, গেস্টেশনাল স্যাক ক্যান বি ডিটেক্টেড বেস্ট এট 6 উইকস। গেস্টেশনাল স্যাকটা কখন ডিটেক্ট করা যায়? গেস্টেশনাল স্যাক ডিটেক্ট করা যায় হচ্ছে 6 সপ্তাহের পর থেকেই। ওটা হচ্ছে 5 উইকস হবে আপনার কি না? কিছু 5 উইকস হবে না জেস্টেশনাল শেক? না 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 না, 5 উইকস থেকে তৈরি হয়, গেস্টেশনাল স্যাকটা তৈরি হয় 5 উইকস থেকেই তৈরি হয়, অর্থাৎ 4 উইকস কমপ্লিট হওয়ার পর থেকেই। কিন্তু ডিটেক্ট করা যায় কখন থেকে? বেস্ট এট 6 উইকস। বেস্ট ডিটেক্ট করা যায় 6 সপ্তাহ থেকে। দেখবেন যে 5 উইকসে বলবে যে আর্লি প্রেগন্যান্সি, নো স্যাক ইজ ডিটেক্টেড, নো ফিটাল পোল ইজ ডিটেক্টেড, এরকম লেখা থাকে। হ্যাঁ, বেস্ট ডিটেক্ট করা যায় হচ্ছে 6 উইকস থেকে। ঠিক আছে, তারপর দেখেন অ্যাবডোমিনাল পালপেশন
আমরা আসলে অনেকগুলো পালপেট করি অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্টের জন্য। একটা ম্যানুভারের নাম হচ্ছে লিউপোল্ড। এই ম্যানুভারটার নাম হচ্ছে লিউপোল্ড ম্যানুভার। অনেক ম্যানুভার আছে, এখন ম্যানুভার গুলো বেশি বোঝানো যাবে না, সময় নিয়ে বোঝাতে হবে, কারণ এগুলো দেখাইতে হয়। আপাতত আমরা মনে রাখি যে অ্যাবডোমিনাল পালপেশনের জন্য যে ম্যানুভারটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে লিউপোল্ড। কোভিড-19 হচ্ছে একটা ভাইরাল ডিজিজ। আচ্ছা, ফার্স্ট স্টেপস অফ ফিজিক্যাল এক্সামিনেশন। আমরা যখন একজন মায়ের বা যে কোনো পেশেন্টের এক্সামিনেশন করি, ফিজিক্যাল এক্সামিনেশন, প্রথমেই আমরা কি করি? ইন্সপেক্ট করি, মানে হচ্ছে আমরা চোখে দেখি, ইন্সপেকশন। শোল্ডার ডিস্টোসিয়া ম্যানেজমেন্টের যে ম্যানুভার গুলো আছে, যারা আপনারা শোল্ডার ডিস্টোসিয়া পড়েছেন, ব্রিজ প্রেজেন্টেশন পড়েছেন, এগুলো আমরা জানি যে এগুলো কিছু ম্যানুভার দিয়ে কি করতে হয়? ম্যানেজ করতে হয়। তো শোল্ডার ডিস্টোসিয়ার জন্য বেস্ট ম্যানুভারের নাম হচ্ছে এমসি রবার্ট বা ম্যাক রবার্ট ম্যানুভার। অ্যাবডোমিনাল পালপেশনের ম্যানুভার লিউপোল্ড। আচ্ছা, এরপর হচ্ছে রিসার্চ রিলেটেড কিছু প্রশ্ন, এগুলো আগের বছর এসেছিল সেজন্য লেখা। লিটারেচার রিভিউ কাকে বলে, এরকম এরকম, এগুলো অপশন না দেখে বোঝা যাবে না। আচ্ছা, 37 উইকস এর আগে যদি মেমব্রেন রাপচার হয়ে যায়, সেটাকে আমরা বলেছিলাম প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন। যদি 37 উইকস এর আগে কারোর নর্মাল ডেলিভারি হয়ে যায়, লেবার পেন শুরু হয়ে ডেলিভারি হয়ে যায়, সেটাকে বলা হবে প্রিটার্ম লেবার। তাইলে এটা কবে? 37 কমপ্লিটেড উইকস এর আগে যদি কারোর ডেলিভারি বা লেবার পেন শুরু হয়, সেটা হচ্ছে প্রিটার্ম লেবার বা প্রিটার্ম ডেলিভারি। 37 উইকস এর আগে যদি বেবি হয়ে যায়, সেটাকে বলা হবে প্রিটার্ম বেবি বা প্রিম্যাচিউর বেবি। আমরা পড়ে ফেললাম, তাই না? আর কখন আমাদের পিভি করা উচিত না? যদি প্লাসেন্টা প্রিভিয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের পিভি এক্সামিনেশন করা উচিত না। তাহলে যদি প্রশ্ন আসে when you should not do a PV examination, তাহলে কখন হবে? যদি থাকে PPH, প্রিএক্লাম্পসিয়া, প্রম, প্লাসেন্টা প্রিভিয়া, তাহলে হবে প্লাসেন্টা প্রিভিয়া। আমি আশা করি যে প্লাসেন্টা প্রিভিয়া নার্স যারা আছেন তারাও নিশ্চয়ই বুঝেন। প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে প্লাসেন্টার এমন একটা অবস্থা যেখানে সার্ভিক্সের মুখে, সার্ভিক্সটা এবং প্লাসেন্টা দিয়ে ঢেকে থাকে। যেখানে আসলে ফেটাল প্রেজেন্টিং পার্ট থাকা উচিত, সেখানে হতে পারে বাতক, পা অথবা মাথা, এগুলো থাকার পরিবর্তে সার্ভিক্সটা যদি প্লাসেন্টা দিয়ে ঢেকে থাকে, সেটাকে বলা হয় প্লাসেন্টা প্রিভিয়া, মানে সামনের প্লাসেন্টা, পিছনে বেবি, এটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। এরকম ক্ষেত্রে আমাদের পিভি এক্সামিনেশন করা উচিত না, কেননা প্লাসেন্টাতে লেগে ওখান থেকে ব্লিডিং শুরু হতে পারে। আচ্ছা, নিউরোলজিক্যাল ডিফেক্ট কেন হয়? ভিটামিন B12 এর কারণে। এখন যদি ভিটামিন B12 না থেকে ফলিক অ্যাসিড থাকে, তাহলে সেটাই উত্তর হবে। সরি, ফলিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে B12, ভিটামিন B12। যখন প্লাসেন্টা প্রিভিয়া থাকে তখন ডায়ামিটারটা দেখার সময় কিভাবে বুঝি যদি ফিটাল হেড আসে কিনা? আমরা সেটা হচ্ছে অবজার্ভ করতে হয় কাসকোজ দিয়ে, কিংবা আমাদের সরি আমরা সার্ভাইকাল ডাইলেটেশন আমরা হাতে পিভি করে বুঝি না, আমাদের অবজারভেশনের মাধ্যমে বুঝতে হয়। ঠিক আছে, ওকে। WHO রিকমেন্ডেড ভিজিট কয়টা? WHO রিকমেন্ডেড ভিজিট হচ্ছে 8টা। এইখানে আগে ছিল সেজন্য WHO রিকমেন্ডেড ভিজিট হচ্ছে 8টা, কিন্তু মিনিমাম ভিজিট হচ্ছে 4টা। মানে মিনিমাম 4টা ভিজিট একজন মাকে করতেই হবে। এই কথাটা ছিল কেন? কারণ উন্নয়নশীল বা আনডেভেলপড যে দেশগুলো আছে সেগুলোতে মায়েরা অ্যান্টিনাটাল ভিজিটে যেতে চায় না, তাদের জন্য হচ্ছে মিনিমাম 4 অ্যান্টিনাটাল ভিজিট ইজ রিকোয়ার্ড। কিন্তু WHO রিকমেন্ড করেছে টোটাল 8টা ভিজিটের। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড ভিজিট কয়টা? দেখেন, আইডিয়াল ভিজিট হচ্ছে 8টা, মিনিমাম যদি মিনিমাম অ্যান্টিনাটাল ভিজিট আসে তাহলে 4টা, যদি আইডিয়াল ভিজিট আসে 8টা, যদি বলে স্ট্যান্ডার্ড ভিজিট কয়টা, স্ট্যান্ডার্ড ভিজিট হচ্ছে 14টা।
এই স্ট্যান্ডার্ড ভিজিট নিয়ে আমার একটা ভিডিও আছে আমার পেজে লার্ন উইথ জুমো, ওটাতে একটু দেখে নিতে পারেন চাইলে, কিন্তু এখন সময় নষ্ট করার দরকার নাই, পরীক্ষা সামনে, আমরা একটু পড়ে ফেলি আগে। আরেকটু মনে রাখি, WHO স্ট্যান্ডার্ড অ্যান্টিনাটাল ভিজিট হচ্ছে 14টা, আইডিয়াল ভিজিট হচ্ছে 8টা, মনে রাখার জন্য বলছি, মিনিমাম অ্যান্টিনাটাল ভিজিট হচ্ছে 4টা। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আম্বিলিক্যাল আর্টারিতে কয়টা ভেসেল থাকে। আম্বিলিক্যাল আর্টারিতে থাকে হচ্ছে 2টা আর্টারি, একটা ভেইন। কয়টা থাকে? 2টা আর্টারি থাকে, একটা ভেইন থাকে। টিটি ভ্যাকসিনের প্রথম ডোজটা কখন দেওয়া হয়? 24 থেকে 28 সপ্তাহের মধ্যে, 24 থেকে 28 সপ্তাহের মধ্যে দেওয়া হয়। এটার সাথে রিলেভেন্ট আরেকটা প্রশ্ন আছে যে টিটি ভ্যাকসিনের সেকেন্ড ডোজ কখন দিতে হয়? মিনিমাম 2 উইকস বিফোর ডেলিভারি। ডেলিভারির অন্তত 2 সপ্তাহ আগে একটা সেকেন্ড ডোজটা দিতে হবে। আচ্ছা, জাস্ট আফটার ডেলিভারি ইউটেরাস রিমেইন অন আম্বিলিকাস। আচ্ছা, এই প্রশ্নটা কিভাবে আসে? ডেলিভারির ঠিক পর পর ইউটেরাসের উচ্চতা কতটুকু থাকে? ইউটেরাসের উচ্চতাটা থাকে একদম অন দা আম্বিলিকাস, মানে আম্বিলিকাস বরাবর থাকে। ডেলিভারির ঠিক পর পর ইউটেরাসটা থাকে হচ্ছে আম্বিলিকাস বরাবর। আচ্ছা, এরপরে এই প্রশ্নটা আসছিল পরীক্ষায় যে হোয়াট ইজ দা কজ অফ একলামশিয়া। একলামশিয়ার একটা কজ হচ্ছে অ্যানিমিয়া ছিল। অন্যান্য অপশন গুলো না বললে এভাবে আসলে ডিরেক্ট বলা যায় না। ইন প্রেগনেন্সি দ্য নর্মাল সাপ্লিমেন্ট, আমরা প্রেগনেন্সিতে নর্মাল সাপ্লিমেন্ট হিসেবে কি দিই? আয়রন দিই মায়েদেরকে। আর এগুলো অপশন সহ দিতে হবে। এগুলো প্রিভিয়াস কোশ্চেন আমরা আলোচনা করলাম। চলেন আমরা একটু অন্যান্য প্রশ্ন একটু দেখি। প্রেগনেন্সির প্রথম সাইন কোনটা? প্রেগনেন্সির প্রথম সাইন হচ্ছে অ্যামিনোরিয়া। একজন মা যখন আমাদের কাছে আসে, প্রথম সে কোন কমপ্লেনটা নিয়ে আসে? বলে যে আমার মাসিক হচ্ছে না, তাই না? এই কমপ্লেনটা নিয়ে আসে। তো অ্যামিনোরিয়া হচ্ছে ফার্স্ট সাইন অফ প্রেগনেন্সি। When the size of uterus starts increasing, ইউটেরাসের সাইজটা ঠিক কখন বাড়তে শুরু করে? দেখবেন 6 সপ্তাহ পর্যন্ত নরমালি থাকে, 7 থেকে 8 সপ্তাহ, এলএমপির 7 থেকে 8 সপ্তাহ পর থেকে ইউটেরাসের সাইজটা আসলে ইনক্রিজ করা শুরু করে। একজন মা কখন ফেটাল মুভমেন্ট টের পায়? প্রথম একজন মা ফেটাল মুভমেন্ট ফিল করতে পারে সেকেন্ড ট্রাইমিস্টার থেকে, অর্থাৎ 12 সপ্তাহের পর থেকে। নরমালি হচ্ছে 16 থেকে 20 সপ্তাহের মধ্যে একজন মা ফেটাল মুভমেন্টটা ফিল করা শুরু করে, সেকেন্ড ট্রাইমিস্টার। When the gastrointestinal disturbance starts in pregnancy, ওই যে গ্যাসের সমস্যা হয়, ব্লোটিং হতে থাকে, হ্যাঁ, একজন মা বমি বমি ভাব হয়, নসিয়া, তো এই যে সমস্যাগুলো, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম গুলো, এই ডিস্টারবেন্সটা একদম 4 উইকস থেকেই শুরু হয়। কখন থেকে হয়? 4 উইকস থেকে। একজন মা যদি প্রেগনেন্সিতে, if a mother comes with pregnancy and is not pregnant, প্রেগনেন্সি নিয়ে আসে কিন্তু প্রেগনেন্ট না, এটা কি হইতে পারে? একজন মা, সে ব্রেস্ট ফিডিং মা হইতে পারে, কন্ট্রাসেপটিভ ইউজ করতে পারে, মাইট বি সাইকোলজিক্যাল। আচ্ছা, এই যে দেখেন এই প্রশ্নটা, এটা কিন্তু একটু ঘুরায় ঘুরায় যদি প্রশ্নটা আসে এরকম, একজন মা সে বলতেছে যে আমি প্রেগনেন্ট, হ্যাঁ প্রেগনেন্ট, কিন্তু সে টেস্ট করে দেখা গেল সে প্রেগনেন্ট না। তাহলে এরকম একজন মা যদি কেয়ার নিতে আসে, সে আইদার হতে পারে ব্রেস্ট ফিডিং মাদার, অথবা সে কন্ট্রাসেপটিভ ইউজ করতেছে, এরকম একজন মা আসতে পারে, অথবা সাইকোলজিক্যালি অনেকে ভাবে যে আমার বেবি নাই কিন্তু আমি প্রেগনেন্ট, এরকম ফিল করছে, এগুলা সবগুলাই হতে পারে। হাউ ক্যান উই প্রিপেয়ার এ মাদার ফর এ বার্থ প্ল্যান? একজন মাকে আমরা কিভাবে বার্থ প্ল্যানের জন্য প্রিপেয়ার করতে পারি? গ্রুপ ডিসকাশনের মাধ্যমে, ইন্ডিভিজুয়াল সেশনের মাধ্যমে? উত্তরটা যদি যে কোনো একটা থাকতে পারে, অথবা যদি অপশনে থাকে বোথ, উত্তর হবে বোথ। অল অ্যাবভ দিয়ে প্রশ্ন করা একদম বিরক্তিকর। আচ্ছা, when a mother is 7 weeks of pregnant, একজন মা যখন 7 সপ্তাহের প্রেগনেন্ট থাকে,
তখন ইউটেরাসটা কিসের মতন থাকে? ইউটেরাসটা তখন থাকে চিকেন এগ, একটা মুরগির ডিমের মতন ছোট। ইউটেরাসের শেপটা থাকে আমাদের যে দেশি মুরগির ডিম আসতে ছোট সাইজ এরকম। যখন 10 উইকস হয় একজন মায়ের, তখন সেই মায়ের ইউটেরাসটা হয় একটা অরেঞ্জের সাইজ। তাহলে অরেঞ্জের সাইজটা আরেকটু বড় না ডিমের থেকে? তখন আরেকটু বড় হয়। এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে পরীক্ষায়, যে 7 উইকস অফ প্রেগনেন্ট মাদারের ইউটেরাস দেখতে কেমন হয়? চিকেন এগের মতো। এটা কিভাবে বোঝা যায় বলেন তো? আমি যখন এমএসএফ এ কাজ করতাম, তখন ওখানে আমাদের কোনো আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা ছিল না, কিন্তু তখন অনেক মা আসতো এমআর করার জন্য। তখন আমাদেরকে পিভি করে এই সাইজ দেখে বুঝতে হতো তার প্রেগনেন্সির কত সপ্তাহ। ঠিক আছে, পিভি করে আমরা ইউটেরাসের শেপ দেখে বুঝতাম যে তার 7-8 উইকস নাকি 10 উইকস, কারণ দ্যাট টাইম আল্ট্রাসোনোগ্রাম ওয়াজ নট অ্যাভেলেবল। তাহলে এই জিনিসটা জানা এবং শেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে 10 উইকস এর একজন মা যদি প্রেগনেন্ট থাকে, তার ইউটেরাসের সাইজ হবে অরেঞ্জের মতো। এই যে হাউ মেনি ভিজিট WHO রিকমেন্ডস এট লিস্ট, অর্থাৎ মিনিমাম হচ্ছে 4টা ভিজিট। টাইপ অফ প্রেজেন্টেশন কয় প্রকার দেখেন? সেফালিক, ব্রিজ, ট্রান্সভার্স, এই সবগুলোই হচ্ছে পেটাল প্রেজেন্টেশন। আচ্ছা, ইফ এ মাদার ইজ নট ভ্যাকসিনেটেড ফর টিটেনাস, একজন মায়ের যদি টিটেনাসের কখনোই ভ্যাকসিন নেওয়া না থাকে, তাহলে কতগুলো ভ্যাকসিন নিতে হবে প্রেগনেন্সিতে? অন্তত 2 ডোজেস অফ টিটি ভ্যাকসিন, অন্তত মিনিমাম 2টা টিটি ভ্যাকসিন নিতে হয়। একটা হচ্ছে 24 থেকে 28 সপ্তাহে, আরেকটা হচ্ছে তার 28 দিন পর। ঠিক আছে, 4 উইকস পর। কিন্তু যদি আরো পরে কেউ নেয়, ধরেন কেউ নিল হচ্ছে 32 সপ্তাহে, তাহলে অবশ্যই তার সেকেন্ড ডোজটা যদি ডেলিভারির 2 উইকস আগে না নিতে পারে, তাহলে আর সেকেন্ড ডোজ নেওয়া যাবে না। আমি কি বুঝাইতে পারছি? আপনি প্রথম ডোজটা যখনই নিবেন, তার ঠিক 28 দিন পরে আরেকটা ডোজ দিবেন। কিন্তু সেই 28 দিন পরে নিতে গিয়ে যদি দেখা গেল যে ডেলিভারি ডেট 2 উইকস নাই, তাহলে সেকেন্ড ডোজটা নেওয়া যাবে না, সেটা পরে নিতে হবে, ডেলিভারির পরে। ওকে, তাহলে 24 থেকে 28 সপ্তাহে আমরা প্রথম ডোজটা নিই, এবং দ্বিতীয় ডোজটা নিতে হবে অবশ্যই 2 উইকস বিফোর দ্য ডিউ ডেট অফ ডেলিভারি। আচ্ছা, এরপর দেখি আমরা হোয়াট কাইন্ড অফ সাপ্লিমেন্টারি ইজ নিডেড ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি। প্রথম ট্রাইমেস্টারে, প্রেগনেন্সির প্রথম ট্রাইমেস্টারে সব থেকে ইম্পর্টেন্ট যে সাপ্লিমেন্টারি আমরা দিয়ে থাকি মাকে, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। যদি এখানে ফলিক অ্যাসিড, অ্যান্টি আলসারেন্ট, জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন অনেক কিছু থাকে, উত্তর হবে ফলিক অ্যাসিড। তো পাচ্ছি নাম্বার দিয়ে আসলে না পাকে। আচ্ছা ঠিক আছে। What are the possible causes of PV bleeding in the first half of pregnancy? একদম প্রেগনেন্সির প্রথম দিকে যদি পিভি ব্লিডিং হয়, তাহলে সেটার কি কি কারণ হতে পারে? পসিবল কজ, সেটা হতে পারে একটা অ্যাবর্শন, সেটা হতে পারে একটা অ্যাক্টোপিক প্রেগনেন্সি, সেটা হতে পারে মোলার প্রেগনেন্সি, অথবা ফাংশনাল ব্লিডিং। যে কোনো কারণে প্রেগনেন্সির ফার্স্ট হাফে কি হতে পারে? ব্লিডিং হতে পারে। একটোপিক প্রেগনেন্সি অফেনলি কোথায় ঘটে? একটোপিক কথাটার অর্থ কি? একটোপিক কথাটার অর্থ হচ্ছে অ্যাবনর্মাল, ব্যতিক্রম। তাহলে আমরা নরমালি জানি ইউটেরাসের মধ্যে কি হয়, প্রেগনেন্সিটা হয়, ইমপ্লান্টেশন হয়। তাহলে যদি কোনো কারণে ইউটেরাসের বাইরে প্রেগনেন্সি ইমপ্লান্ট হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। সেটা হতে পারে ফ্যালোপিয়ান টিউব, হতে পারে সার্ভিক্সে, কখনো কখনো অ্যাবডোমিনাল ক্যাভিটিতেও হতে পারে। When the placenta looks like a grapes and bigger than normal, দেখেন একটু আগে আমরা বলছিলাম যে ইউটেরাসটা দেখতে কিছুটা অরেঞ্জের মতন ফিল হতে পারে, মুরগির ডিমের মতন হতে পারে। এখন আমরা বলতেছি প্লাসেন্টাটা গ্রেপস এর মতো হতে পারে, কি আঙ্গুর ফলের মতো, এবং নর্মাল যে সাইজ থাকে সেটার থেকে বড় হতে পারে। কোন ক্ষেত্রে? যদি কারোর মোলার প্রেগনেন্সি হয়। মোলার প্রেগনেন্সি হচ্ছে প্রেগনেন্সির এমন একটা অবস্থা যেখানে আঙ্গুরের থোকার মতো অ্যাবনর্মালি একটা প্লাসেন্টা ডেভেলপ হয়, যেখানে ফেটাসের ডেভেলপমেন্ট হয় না। যদি কখনো কখনো ফেটাসের ডেভেলপমেন্ট হয় অল্প স্বল্প, সেটাকে বলে পার্শিয়াল মোলার প্রেগনেন্সি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ফেটাস থাকে না, আমাদের যে প্লাসেন্টাটা থাকে সেটা অ্যাবনর্মালি ডেভেলপ করে, আঙ্গুরের থোকার মতো বড় বড় হচ্ছে গ্রেভি গ্রেভি হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে গ্রেপস।
এটাকে বলে মোলার প্রেগনেন্সি অথবা হাইডাটিডি ফর মোল। কি বলে? হাইডাটিডি ফর মোল। যদি মোলার প্রেগনেন্সি না থাকে তাহলে হাইডাটিডি ফর মোল হবে উত্তর। যারা নার্স ভাই বোনেরা আছেন তারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আসলে জানতাম না, তাহলে বোধ মিক্স করে আসলে কিছু প্রশ্ন আনতাম। হয়েছিল ম্যাডাম। বলেন তো। জি ম্যাডাম, আমার একবার মোলার প্রেগন্যান্সি হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, সরি। তাহলে what are the possible causes of PV bleeding during second half of pregnancy? আমরা বলছিলাম যে প্রথম হাফে যদি পিভি ব্লিডিং হয়, পারভেজানালি ব্লিডিং হয়, তাহলে সেটার কারণ হতে পারে একটোপিক, হতে পারে মোলার, হতে পারে অ্যাবর্শন। তাহলে সেকেন্ড হাফে যদি হয় তাহলে সেটার কারণ কি কি? প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপশন প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপশন প্লাসেন্টা, রাপচার ইউটেরাস, এই সবগুলো কারণেই সেকেন্ড হাফে পিভি ব্লিডিং হতে পারে। আচ্ছা, এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা আসার পসিবিলিটি আছে হাই। একজন মা যদি আসে উইথ হাই বিপি, হাই ব্লাড প্রেশার বিফোর 20 উইকস অফ প্রেগনেন্সি, ধরেন প্রেগনেন্সির 20 সপ্তাহের আগেই যদি একজন মা হাইপার টেনশন নিয়ে আসে, তার মানে কি? তার ক্রনিক হাইপার টেনশন আছে। যদি প্রেগনেন্সি 20 উইকস এর আগে যদি কারোর বিপি ডিটেক্ট করা যায়, সেই মায়ের হাইপারটেনশনটা হবে ক্রনিক হাইপারটেনশন। কিন্তু যদি 20 উইকস এর পরে তার হাইপারটেনশন ডেভেলপ করে, সেটা হয়ে যাবে জেস্টেশনাল হাইপারটেনশন। অর্থাৎ সে প্রেগনেন্ট হওয়ার কারণে, এক মিনিট একটু, হ্যাঁ ওটাও বলছি। যদি 20 উইকস এর পরে তার হাইপারটেনশন ডেভেলপ করে, ইটসেলফ ইন্ডিভিজুয়াল শুধুমাত্র হাইপারটেনশন, মানে ব্লাড প্রেশার বেশি, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে জেস্টেশনাল হাইপারটেনশন। কিন্তু যদি 20 সপ্তাহের পরে হাইপারটেনশনের সাথে প্রোটিনিউরিয়া বা এডিমা, অন্যান্য সাইন সিমটম থাকে, তাহলে হয়ে যাবে প্রিএক্লাম্পসিয়া। আমি কি বুঝাইতে পারছি? আরেকবার একটু ক্লিয়ার হই। 20 উইকস এর আগে, প্রেগনেন্সিতে 20 উইকস এর আগেই যদি ধরুন 12 সপ্তাহে মা একজন আসলো, দেখা গেল তার বিপি বেশি, তার মানে হচ্ছে তার ক্রনিক হাইপারটেনশন আছে, কিন্তু হয়তো সেটা আগে কখনো ডিটেক্ট করা যায় নাই, তাহলে সেটা হবে ক্রনিক হাইপারটেনশন। যদি 20 উইকস এর পরে শুধুমাত্র হাইপারটেনশন থাকে, তাহলে সেটা হবে জেস্টেশনাল হাইপারটেনশন। কিন্তু যদি জেস্টেশনাল হাইপারটেনশনের সাথে প্রোটিনিউরিয়া থাকে, কিংবা ইডিমা থাকে, কিংবা প্রিএক্লাম্পসিয়ার অন্যান্য সাইন সিমটম থাকে, তাহলে সেটা হয়ে যাবে প্রিএক্লাম্পসিয়া। তাহলে প্রিএক্লাম্পসিয়ার যে সংজ্ঞাটা আমরা জানি, সেটা হচ্ছে প্রেগনেন্সির 20 উইকস এর পরে তার হাইপারটেনশন হবে, সাথে থাকবে প্রোটিনিউরিয়া কিংবা ইডিমা, অন্যান্য সাইন সিমটম। তাহলে হাইপারটেনসিভ ডিসঅর্ডারের মধ্যে বেশ কয়েকটা ভাগ আছে না? মানে একটা কোশ্চেন আছে যে Sorry? জিডিএম, তাহলে আমরা কত উইকস থেকে জিডিএম ধরা হয়? জিডিএম ও 20 উইকস এর পরে ধরা হয়। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে না? চলেন আমরা একটু দেখি। আচ্ছা, একজন মায়ের যদি মোর দেন ওয়ান, কিছু কি বলছেন? সরি, চলেন। একজন মায়ের যদি মোর দেন 160/110, 160/110 এর থেকেও বিপি বেশি থাকে, তাহলে সেটাকে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া বলে। একটা হচ্ছে মাইল্ড প্রিএক্লাম্পসিয়া, মাঝামাঝি আর কোনো প্রিএক্লাম্পসিয়া নাই, আর একটা হচ্ছে সিভিয়ার। মডারেট কোনো সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া কিন্তু নাই। মাইল্ড হচ্ছে 140/90, এবং সেটা যদি 160 বা 110 এর বেশি হয়, সেটাকে বলা হচ্ছে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। আচ্ছা, যদি 2 লিটারের বেশি অ্যামনিওটিক ফ্লুইড থাকে, সেটাকে বলা হচ্ছে পলিহাইড্রোমোনিয়াস। অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ যদি 2 লিটারের বেশি হয়, তাহলে সেটা হচ্ছে পলিহাইড্রোমোনিয়াস। দ্য রিজন ফর লেগ ক্র্যাম্পস ইন অ্যান্টিনাটাল পিরিয়ড, মায়েদের দেখবেন যে প্রেগন্যান্সিতে সব থেকে বেশি কমপ্লেন নিয়ে আসে হাত পা চাবায়। এটার কারণ হচ্ছে সেরাম ক্যালসিয়াম লেভেল যদি কমে যায়, ডিক্রিজ দ্য সেরাম ক্যালসিয়াম লেভেল। এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় আসে। ইফেসমেন্ট অফ সার্ভিক্স ইন্ডিকেটস
সার্ভিক্সের ইফেসমেন্ট বলতে আমরা কি বুঝি? এটার মানে হচ্ছে সার্ভিক্স যে মা যখন লেবারে থাকে তখন সার্ভিক্স যে ধীরে ধীরে পাতলা হইতে থাকে, থিনিং অফ দ্য সার্ভিক্স, এই ব্যাপারটাকে বলে ইফেসমেন্ট। ইফেসমেন্ট আমরা প্রকাশ করি পার্সেন্টেজে, যেমন 80%, 60%, 100%, ভালোভাবে ইফেসড, ফুললি ইফেসড এরকম করে লিখি। এটার মানে হচ্ছে থিনিং অফ দ্য সার্ভিক্স, এটাকে বলা হয় ইফেসমেন্ট অফ দ্য সার্ভিক্স। আচ্ছা, প্রতি ঘন্টায় কতটুকু সার্ভাইকাল ডাইলাটেশন ঘটে একজন প্রাইমি মায়ের ক্ষেত্রে? একজন প্রাইমি মায়ের ক্ষেত্রে 1 থেকে 1.2 সেন্টিমিটার পার আওয়ারে হচ্ছে ডাইলাটেশন হয়। তাহলে একটা মাল্টি মায়ের ক্ষেত্রে কত হয়? 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার পার আওয়ার। প্লিজ মিউট করেন। মিউট না করলে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। কথা বলছেন, আমার কথা বোঝা যাচ্ছে না? বাইরের সাউন্ডটা বেশি আসতেছে, আপনার কথা বোঝা যাচ্ছে কিন্তু মানে সাউন্ড, বাইরের সাউন্ড বেশি আসতেছে ম্যাডাম। বাইরে কি আমার থেকেই যাচ্ছে সাউন্ডটা, নাকি অন্য কেউ সাউন্ড করতেছে? ম্যাডাম আমাদের অনেকেই মিউট করে নাই ম্যাডাম, অনেকেরই কথা শোনা যায়। উনি মিউট না করলে বোঝা যাচ্ছে না। ওইখান থেকে মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন, সবাইকে অল আমার মিউট একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমার বোধহয় এটা কোথাও একটা অপশন থাকতে পারে না? ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন প্লিজ। আমরা জানলাম যে অ্যামনিওটিক ফ্লুইড যদি 2 লিটারের বেশি হয় সেটা হচ্ছে পলিহাইড্রামিনাস, তাহলে অলিগোহাইড্রামিনাসটা কত হবে? কত নিচে থাকলে অলিগোহাইড্রামিনাস? লেস দেন 200। অলিগোহাইড্রামিনাস। ওটা লেস দেন 200 হবে অলিগোহাইড্রোমিনাস যেটা। আমার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 লিটারের বেশি যদি হয় তাহলে সেটা পলিহাইড্রোমোনিয়াস। 200 থেকে 500 ml এর কম যদি হয় সেক্ষেত্রে হচ্ছে অলিগোহাইড্রোমোনিয়াস। নরমাল হচ্ছে 800 থেকে 1000। হ্যাঁ, নরমাল হচ্ছে 800 থেকে 1000 ml, মানে 1 লিটার। আচ্ছা, আমরা একটু ফাস্ট যাই, আমাদের তো অনেক এমসিকিউ বাকি। হচ্ছে আনমিউট করে রাখছেন, এটা শব্দ হচ্ছে আপনার ওখান থেকে অনেক। আচ্ছা, আমি অপশনটা একটু খুঁজলাম কিন্তু খুঁজে পাচ্ছি না। আসলে এটার তো অ্যাডমিন আমি না, নাসির ছিল, তো ও বের হয়ে গেছে। আমি আর বিরক্ত করতেছি না, আমরা ক্লাস প্রায় শেষের দিকে। আশা করি যে আগামীকালকে আমি চেষ্টা করবো না আরেকটা ক্লাস নেওয়ার। একটু পরে আর 5-7 কিভাবে সম্ভব আসলে? সবাই কথা বলছে, আচ্ছা আমি বলি তাহলে সবাই বন্ধ করে দিবে। The hormone secreted from anterior pituitary gland except হচ্ছে অক্সিটোসিন। আমরা জানি অক্সিটোসিন কোথা থেকে রিলিজ হয়? অক্সিটোসিন রিলিজ হবে পোস্টেরিয়র যে পিটুইটারি গ্ল্যান্ড আছে সেখান থেকে। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে লিউটিনারি হরমোন, প্রোডাক্টিভ হরমোন, গ্রোথ হরমোন আর অনেক হরমোন রিলিজ হয়। তাহলে পোস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয় হচ্ছে অক্সিটোসিন। তাই হরমোন সিক্রেট ফ্রম অ্যান্টেরিয়র পিটুইটারি এই তিনটাই এক্সেপ্ট অক্সিটোসিন, মানে অক্সিটোসিন ছাড়া, যেহেতু সেটা পোস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়। স্পারমাটোজোয়া ইজ ভায়াবল ফর এ পিরিয়ড অফ 48 থেকে 72 ঘন্টা। একটা স্পার্ম জীবিত থাকতে পারে কত সময়? 48 থেকে 72 ঘন্টা। তাহলে একটা ওভাম কত সময় জীবিত থাকে? 24 থেকে 48 ঘন্টা। ঠিক আছে, 12 থেকে 24। 24 থেকে 48 ঘন্টা। আচ্ছা, কমপ্লিকেশন অফ ইনডিউসড অ্যাবর্শন।
ইনডিউসড অ্যাবর্শন যদি করা হয় সেক্ষেত্রে কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? ইউটেরাস পারফোরেটেড হতে পারে। আমরা জানি যে কারোর অ্যাবর্শন যদি ইনডিউসড হয় দুটো কারণে হতে পারে। কোনটা ম্যাডাম প্রশ্নটা এটা আবার বলবেন, স্পার্ম জীবিত থাকে কতদিন? এটা? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, স্পারমাটোজোয়া ইজ ভায়াবল, মানে একটা স্পার্ম জীবিত থাকতে পারে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত ভায়াবল থাকে। অর্থাৎ কারোর যদি ইন্টারকোর্সের পরেও 48-72 ঘন্টা পরেও ওভামের সাথে মিলিত হয় সেক্ষেত্রে সেটা ভায়াবল হতে পারে। তাহলে স্পার্মের ভায়াবিলিটি হচ্ছে 48 to 72 আওয়ার্স। তাহলে একটা ওভাম কত সময় জীবিত থাকতে পারে? অর্থাৎ ওভাম বা ওভুলেশনের পর 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত সে ভায়াবল থাকে। ম্যাডাম ওইটার ডিসিটা হচ্ছে 12 থেকে 24 আছে ওভামটা। 12 থেকে 24 আছে? জি জি। আচ্ছা, এটা আমার একটু চেক করতে হবে, আমি চেক করে আমরা আপনাদেরকে ইনফরমেশনটা দিব। হ্যাঁ, জি। 12 থেকে 24 আসলে হওয়ার কথা না, কারণ 12 ঘন্টার মধ্যে কারোর ইন্টারকোর্স আসলে সেভাবে হয় না। হ্যাঁ, এনিওয়ে আমি তবুও চেক করে আপনাদেরকে ইনফরমেশনটা দিব। ঠিক আছে। কমপ্লিকেশন অফ ইনডিউসড অ্যাবর্শন। ইনডিউসড অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা জানি ইনডিউসড অ্যাবর্শন দুইটা কারণে হয়, দুইটা ভাগ আছে এটার। একটা হচ্ছে ইলেকটিভ, আর একটা হচ্ছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে। হ্যাঁ, আর একটা হচ্ছে কোনো মেডিকেল প্যাথোলজির কারণে যদি হয়। একজন মায়ের শারীরিক অসুবিধার কারণে করতে পারে ইনডিউসড অ্যাবর্শন, আর একটা হচ্ছে একজন মা ইচ্ছাকৃতভাবে করতে পারে। তাহলে এই ধরনের ইন্ডাকশনের সময়, ইনডিউসড অ্যাবর্শনের সময় পারফোরেটেড হতে পারে। পারফোরেটেড মানে হচ্ছে ছিদ্র হয়ে যাওয়া, ইউটেরাসটা কি ছিদ্র হয়ে যেতে পারে, এটা একটা ইমিডিয়েট কমপ্লিকেশন। আচ্ছা, স্টেশন 0 ইন্ডিকেটস দ্য প্রেজেন্টিং পার্ট অফ বিং। আচ্ছা, স্টেশন 0 এই কথাটার মানে হচ্ছে ফেটাসের যে প্রেজেন্টিং পার্ট এটা ঠিক পেলভিক ফ্লোরে মাত্র আসছে, একদম অন দ্য পেলভিক ফ্লোর, পেলভিক বোনের ঠিক সোজাসুজি। এটাকে বলে স্টেশন 0। আমরা একটু ফাস্ট যাই। আচ্ছা, ডিউরিং হুইচ অফ দ্য ফলোইং স্টেজ অফ লেবার, লেবারের কোন স্টেজে একজন মিডওয়াইফ ক্রাউনিং অ্যাসেস করতে পারবে? ক্রাউনিং অ্যাসেস করতে পারবে হচ্ছে সেকেন্ড স্টেজ অফ লেবারে। কেননা আমরা জানি প্রথম স্টেজ কত পর্যন্ত? 4 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার হওয়া পর্যন্ত এই সময়টাকে বলে ফার্স্ট স্টেজ। তাহলে সেকেন্ড স্টেজ শুরু হয় সার্ভিক্স যখন 10 সেন্টিমিটার ফুললি ডাইলেটেড হয়ে যায়, তখন থেকে শুরু করে বাচ্চা না হওয়া পর্যন্ত, সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ বলে, তাই না? তাহলে সেকেন্ড স্টেজের কিছু মেকানিজম আছে, যেই মেকানিজম গুলোর মাধ্যমে বাচ্চা পৃথিবীতে আসে। প্রথমে হচ্ছে এনগেজমেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিসেন্ট। 8টা থেকে 9টা মেকানিজম আছে। সেই মেকানিজম গুলোর মধ্যে আরেকটা অন্যতম মেকানিজম হচ্ছে ক্রাউনিং, যখন বাচ্চা একদম বাইরের দিকে চলে আসে। হ্যাঁ, ইন্টারনাল রোটেশনের ঠিক পরপর ক্রাউনিং হয়। ক্রাউনিং হচ্ছে একদম ভ্যাজাইনার যে ওয়াল আছে সেই পাশে সেই শেপ অনুযায়ী মাথা যখন টাইট হয়ে আটকে থাকে সেটাকে বলা হয় ক্রাউনিং। মাথাও হতে পারে, অন্য ফেটাল প্রেজেন্টিং যে কোনো পার্ট হতে পারে। তাহলে এই স্টেজটা কখন হয়? সেকেন্ড স্টেজে। ইমিডিয়েটলি বিফোর এক্সপালশন, একদম এক্সপালশনের ঠিক আগে কোন মেকানিজমটা ঘটে? কার্ডিনাল মুভমেন্ট কোনটা? এই যে মেকানিজম বললাম আমি 9টা বা 8টা মেকানিজম, অনেক জায়গায় 8টা আছে, অনেক জায়গায় 9টা আছে। তো এই যে এই মেকানিজম গুলোকে বলা কার্ডিনাল মুভমেন্ট। 9টা, কোথাও 8টাও আছে। আচ্ছা, এই যে কার্ডিনাল, এগুলোকে বলা হয় কার্ডিনাল মুভমেন্টস। একদম এক্সপালশনের ঠিক আগ মুহূর্তে কোনটা ঘটে বলেন? এক্সটার্নাল রোটেশন ঘটে। এটাকে বলে এক্সপালশনের ঠিক আগের যে কার্ডিনাল মুভমেন্ট সেটাকে বলে এক্সটার্নাল রোটেশন। আচ্ছা, অক্সিটোসিন ইজ এ হরমোন প্রডিউসড বাই পিটুইটারি গ্ল্যান্ড। যদি এখানে শুধু পিটুইটারি গ্ল্যান্ড থাকে আর নিচে যদি আরেকটা অপশন থাকে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড,
তাহলে উত্তর কোনটা হবে? পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। কারণ পিটুইটারি গ্ল্যান্ডের যে দুইটা অংশ, একটা অ্যান্টেরিয়র একটা পোস্টেরিয়র, পোস্টেরিয়র পিটুইটারি অংশটা থেকে অক্সিটোসিনটা রিলিজ হয়। এই যে এট টার্মের সময় অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম কত থাকে? 800 থেকে 1000 ml, 800 ml বা 800 থেকে 1000 ml। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কার্বোহাইড্রেট? প্রিন্সিপাল কার্বোহাইড্রেট কোনটা অ্যামনিওটিক ফ্লুইডে থাকে? সেটা হচ্ছে গ্লুকোজ। প্রিন্সিপাল কার্বোহাইড্রেট অফ অ্যামনিওটিক ফ্লুইড ইজ হচ্ছে গ্লুকোজ। আচ্ছা, দুইটা আর্টারি থাকে, একটা ভেইন থাকে। আচ্ছা, এই যে দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে হুইচ হরমোন ইজ প্রডিউসড বাই গ্রাফিয়ান ফলিকল? গ্রাফিয়ান ফলিকল জিনিসটা কি বলেন তো? কেউ কি বলতে পারবেন গ্রাফিয়ান ফলিকল কি? আচ্ছা, আমি বলি ওভারি থেকে যখন ওভুলেশনের সময় ওভামটা রিলিজ হয়, কি হয়? মানে একটা ফলিকল, ইউটেরাসে তো ওভারিতে তো অসংখ্য ফলিকল থাকে, এর মধ্যে কিছু কয়েকটা হচ্ছে বড় হয়, কয়েকটার মধ্যে সব থেকে ম্যাচিউর হয় একটা ওভাম। সেই ওভামটা ক্র্যাক হয়ে ফেটে গিয়ে কিন্তু ওভামটা বের হয়ে আসে, ঠিক আছে, সেই ফলিকলটা থেকে। তাহলে যেই ওভামটা বের হয়ে আসে যেই ফলিকল থেকে, সেই ফলিকলের যে অবশিষ্টাংশ থাকে, উপরের খোসা টোসা থাকে, সেটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। তাহলে এই যে আমরা দেখি যে প্রেগনেন্সিতে মাইক্রোজেস্ট, প্রোজেস্ট, এই ধরনের কিছু ওষুধ দেয়, এগুলো কি? এগুলো হচ্ছে প্রোজেস্টেরন। তাহলে আমরা আরেকটা জিনিস জানি যে প্রেগনেন্সির 12 সপ্তাহের পরে কি হয়? প্লাসেন্টাল ফর্মেশন হয়, এবং প্লাসেন্টা কি করে? বাচ্চার নিউট্রিশনের যে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়, তাই না? প্লাসেন্টা সব ধরনের নিউট্রিশনাল এবং সার্কুলেশন সব প্রোভাইড করে। তাহলে 12 সপ্তাহ পর্যন্ত যে প্রেগনেন্সিটাকে টিকায় রাখলো, সেটা কে টিকাইলো? সেটা টিকায় রাখে এই গ্রাফিয়ান ফলিকল, ঠিক আছে? তখন কি হয়? গ্রাফিয়ান ফলিকল হাই পরিমাণে, অনেক বেশি পরিমাণে প্রোজেস্টেরন হরমোন রিলিজ করতে থাকে, সেটা প্রেগনেন্সিটাকে কি করে? টিকিয়ে রাখে। এরপরে প্লাসেন্টা যখন তৈরি হয় জরায়ুতে, তখন প্লাসেন্টাকে সেই দায়িত্ব দিয়ে দেয়। তাহলে এই যে গ্রাফিয়ান ফলিকল যখন যদি কোনো কারণে প্রোজেস্টেরন হরমোনের পরিমাণ কম থাকে, তখন কিন্তু অ্যাবর্শন হয়ে যায়। এই জন্য দেখবেন যে ফার্স্ট ট্রাইমেস্টারে প্রোজেস্টেরন দেয়, প্রোজেস্ট দেয় প্রথম ট্রাইমেস্টারে, যাতে করে পুরো প্রেগনেন্সিতে আসলে প্রোজেস্টেরন হরমোনটা প্রেগনেন্সিটাকে ক্যারি করতে হেল্প করে। তো আমরা মনে হচ্ছে আজকে মানে শেষ করে দিব ক্লাসটা। আমরা নেক্সট ক্লাসে অন্য পড়াগুলো। জি প্লিজ বলেন। 12 সপ্তাহ পরেও কি কন্টিনিউ করতে হবে? 12 সপ্তাহের পরেও? পরে কি বলছেন? প্রজেস্টেরনটা কি প্রেগন্যান্সিতে করতে হয়? 6 মাস পর্যন্ত না দেয়, না, মেইনলি অনেক ডেলিভারি আগ পর্যন্ত অনেকেই করে। আচ্ছা শুনেন, এরপরে তো আসলে প্লাসেন্টাই সব ধরনের দায়িত্ব নিয়ে নেয়, সব ধরনের হরমোন রিলিজ করে, কিন্তু এই গ্রাফিয়ান ফলিকল যখন ভ্যানিশ হয়ে যায়, হ্যাঁ, তারপর থেকে প্লাসেন্টা কাজটা করে। তো নর্মালি ফার্স্ট ট্রাইমেস্টারেই প্রোজেস্টেরন হরমোনটা দেওয়া হয়, কিন্তু এটা পরবর্তী সময়ে দিলেও কোনো অসুবিধা নাই। বুঝতে পারছেন কি? জি ম্যাডাম। আপু, তার মানে হচ্ছে গ্রাফিয়ান ফলিকলটা 12 উইক পর্যন্ত থাকে, তারপর ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা, সবাই একসাথে কথা বললেন না, কথাগুলো বোঝা যায় না, এমনিতেই কেটে কেটে আসে, আমার আবার নেটওয়ার্কও একটু উইক, বোঝা যাচ্ছে না। প্রেগন্যান্সিতে আমার ডায়াবেটিস ছিল, তো আমাকে মানে ডেলিভারি আগ পর্যন্ত দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সবাই আমরা ইউজ করি এটা। সাধারণত আমরা 12 সপ্তাহের পরেও প্রজেস্টেরন দেওয়া যায়, কিন্তু নরমালি আমরা 12 সপ্তাহ পর্যন্তই দিই। থ্রেটেন্ড অ্যাবর্শন বা যাদের প্রেগন্যান্সিতে হ্যাবিচুয়াল অ্যাবর্শন এরকম হিস্ট্রি থাকে, অ্যাবর্শন থ্রেটেন্ড হতে পারে, সেই সব ক্ষেত্রে প্রজেস্টেরন হরমোনটা দেওয়া হয় অ্যাবর্শনটা প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে? এরপরে কি হয়? প্লাসেন্টা নিজেই প্রজেস্টেরন তৈরি করতে পারে, হ্যাঁ। তো আজকের ক্লাস মোটামুটি আমরা এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করবো আগামীকালকে একটা ক্লাস এমসিকিউ গুলা নেওয়ার। জি, দিয়ে দিবেন, ওই যে এমসিকিউ গুলা। এমসিকিউ গুলো দিব।
জি ম্যাডাম। এই কোয়েশ্চেন গুলা গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি আপনাদের গ্রুপে অবশ্য নাই। আমার মনে হয় না আমি আপনাদের আর কখনো ক্লাস নিয়েছি কিনা। আজকে বোধহয় প্রথম। তো জি। নাসির যদি আমাকে নক করে আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার। ঠিক আছে? ভালো ম্যাডাম থাকবেন, আপনার সুস্থ পরিচয়টা থাকবেন। ও আচ্ছা, আমার পরিচয় দেওয়া হয় না। আমি সৈয়দা মাহফুজা ঝুমু। আমি একজন মিডওয়াইফ। আমি ব্যাচেলর কমপ্লিট করেছি। কারেন্টলি সাইকিয়াট্রিক নার্সিং এর উপর একটা ডিপ্লোমা কোর্স করছি। আর আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহে। আমি একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে মিডওয়াইফ হিসেবে আছি। ধন্যবাদ। কাজটা অনেক সুন্দর হয়েছে, আর ওই কোয়েশ্চেন গুলা পাইলে তো ভালো হবে আর কি, আবার রিভাইজ দিতে পারবো। আচ্ছা, আমি আমি জানি না আপনারা খুব অল্প সময়ে নক করলে ইয়ে করতে ম্যাম পারবেন কিনা। কার্ডিয়াক আমি কোর্সটা আপনি কোথা থেকে করছেন? ওটা হচ্ছে সাইকিয়াট্রিক নার্সিং। সাইকিয়াট্রিক নার্সিং এখন কোর্স করছি মেন্টাল হসপিটালে, জাতীয় মানসিক হসপিটাল, ঢাকায়। ও আচ্ছা আচ্ছা ঠিক। ঠিক আছে, সবাই ভালো থাকেন। বললে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, ম্যাম কাউন্সিলিং এর জন্য আপনাকে কখন পাবো মেন্টাল হসপিটালে? কাউন্সিলিং এর জন্য আমাকে মর্নিং আওয়ারে পাবেন, 1টা পর্যন্ত থাকি আমরা। আপু এই তো ডিটেইলস ঠিক একটু আছে, বুঝিয়ে বলবেন প্লিজ। হ্যাঁ ইডিডিটা একবার বলি। 9 months + 7 days। আমরা মাসের সাথে 9 মাস যোগ করি এবং ডেজের যে দিনটা থাকে তারিখের সাথে 7 দিন যোগ করি। যদি মাসের ভিতরেই দিনটা থাকে তাহলে এডিশনাল আর কোনো মাস যোগ করতে হয় না 9 মাসের সাথে। কিন্তু যদি ডেটের সাথে 7 দিন যোগ করার পরে পরবর্তী মাসে চলে যায় তাহলে আমরা আরেকটা মাস 9 মাসের সাথে যোগ করি, মানে 10 মাস। সহজে মনে রাখার জন্য, যদি ডেটের সাথে 7 দিন যোগ করার পরে পরের মাসে চলে যায়, ধরেন 5-এর সাথে 7 যোগ করলেন, 7 দিন যোগ করলেন, তাহলে 12 দিন হইলো, তাহলে মাসের মধ্যেই থেকে গেল, তাহলে সাথে 9 মাস যোগ করব। হ্যাঁ, কিন্তু যদি ধরেন 25 তারিখ, তার সাথে 7 যোগ করলাম, তখন 2 তারিখ চলে গেল, পরবর্তী মাসের 2 তারিখে চলে গেল, সেক্ষেত্রে আরেকটা মাস আমরা মাঝখানে মাসের সাথে যোগ করে ফেলবো। ঠিক আছে? আমরা তাহলে পরের ক্লাসে আরেকবার এলএমপিডিডি নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। ঠিক আছে? ধন্যবাদ ম্যাম। ম্যাম আপনার আপনার সাথে কন্টাক্ট করা যাবে কেমনে মেন্টাল হসপিটালে গিয়ে? আমি মেন্টাল হসপিটালে লিফটের 3 4th ফ্লোরে থাকি, আচ্ছা আপনার নাম্বারটা কি 4 তলায়। দেওয়া যাবে ম্যাম? নাম্বারটা হ্যাঁ নাসিরের থেকে পেতে পারেন। ম্যাম নাসির আপনি ভাই কি ওই জিজ্ঞাসা যে করলে নাসির ভাই অনেক কথা স্পেশালাইজড জিজ্ঞাসা করবেন। নার্সিং করছে এটা সেট? না না, আমি আসলে মিডওয়াইফ, মানে বাই না বর্তমানে যে প্রফেশন আমি একজন সাইকিয়াট্রিক মিডওয়াইফ। যে কোর্সটা করছেন এটা কি স্পেশালাইজড নার্সিং কোর্স? হ্যাঁ হ্যাঁ, এটা একটা স্পেশালিস্ট কোর্স। এটা বাংলাদেশে দ্বিতীয়বারের, মানে প্রথম চালু হয়েছে, দ্বিতীয় ব্যাচে আমরা ভর্তি এটা হয়েছি। মনে হয় থার্ড ব্যাচ চলছে, দ্বিতীয় ব্যাচটা তো হয়েছিল না ম্যাম। না, মানে এটাই থার্ড সেকেন্ড ব্যাচ। ব্যাচ কিন্তু দ্বিতীয়বার চলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় ওই ব্যাচ এটা। নেক্সট ক্লাসে ডিপ্লোমাদের জন্য জি আমিও কোশ্চেন করবেন, পেডিয়াট্রিকে করতেছি। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। মানে তো মিডওয়াইফারিদের আপনাদের সাথে। সবার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাসে ঠিক আছে? জি ডিপ্লোমাদেরও কিছু ইনশাআল্লাহ কোয়েশ্চেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট। গুড নাইট। আল্লাহ হাফেজ।